কাঠালি রঙের লেহেঙ্গাটা তো ইহান ভাইয়ার হাতে দেখেছিলাম তখন, কিন্তু ভাইয়া কার জন্য লেহেঙ্গা নেবে? নাবিলা আপু তো এখন বিডিতে নেই, তাহলে কার জন্য? জেছি আপু, তোমার হাজব্যান্ডের ফটো তো দেখালে না? হুম দেখাবো। জানো, ইশারা দিনা চলে যাওয়ার পর বাড়ির সবারই কোনো না কোনো সমস্যা হয়েছেই। যেমন ধরো, মমের সব কাজ এখন যে করে তার আগেও আরও 5 জন বাদ পড়েছে। কারণ সবাই তো আর দিনা না যে মিনিটে মিনিটে খাটবে। ড্যাডের সাথে বাগানে হাঁটতে যাওয়ার বা যত্ন নেওয়ার কেউ নেই। ভাই আর দিবলার মানুষ নেই। জেসি তার নিজের কথাগুলো ইশারাকে বললেও ইশারা জেসির কোনো কথাই বুঝল না। ইশারা জেসির ওপর খুব রাগ হচ্ছে। জেসি জানে ইশারা কথা বলতে বা শুনতে পায় না, তারপরও কেন ভাবভঙ্গিতে না বলে সাধারণভাবেই কথা বলছে। আচ্ছা শোনো না। ও সরি, আচ্ছা শোনো। এই লেহেঙ্গাটা তুমি আজ সন্ধ্যায় পরবে। না, আমি আমার একটা এনেছি। কি বুঝতে পারছিস না? আবার বলো না। ধুর, বলতে হবে না, তুমি এটাই পরবে। এখানে আসাটাই ভুল হয়েছে। কথা বলতে পারি না তাই সবাই এমন করবে। আর এরা বড় লোক তাই এমন করে। বড় ভাইটা যেমন, ছোটটা এর চেয়েও তেরা। আর এদের বোনটাও। আচ্ছা, এরা বাড়িতে বিয়ে দেয় না কেন? এত বড় বাড়ি থাকতে বাড়ির বাইরেই বিয়ে হবে? এখানে কারোর সাথেই তো তেমন বন্ধুত্ব করতে পারলাম না। আদিল শোন, বরের বাড়ি থেকে যারা হ্যাঁ আমি জানি, যেহেতু বিয়েটা বাড়ির বাইরে হচ্ছে সেহেতু বরসহ বরের 14 গোষ্ঠীর সবাই কিছুক্ষণ পর আসবে। আর আমি সহ যারা যারা আছে তারা সবাই মিলে তাদের সামনে নাচতে শুরু করব, তাই তো? এত ঘন কথা বলিস কেন আজিব ভাই তুই যা প্লিজ, সকাল থেকে এই একটা কথাই বলে যাচ্ছিস। আমি তো আছি নাকি? আচ্ছা তুই থাক, আমি ইহান ভাইয়ার কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ ভাই যা। বলেই আবারও গান শুনতে শুরু করে দিল আদিল। এত বড় সাউন্ড বক্স থাকতে নিজের ফোনে গান শোনার কি আছে? ভাইয়া তুই তো আমার রুমের পাশে ছিলি, এই রুমে শিফট হলি কেন? নিচে যাবি না? তুই তো আছিসই। তোকেও প্রয়োজন? আচ্ছা তুই যা, আমি একটু পরে আসছি। কাঠালি লেহেঙ্গাটা কার জন্য নিলি ভাইয়া? যার খোঁজ এখন অবধি পাওয়া যায়নি তার জন্য? আমি চেয়েছিলাম দিনাকে একটু শান্তি দিতে, হাজার অপমান থেকে দূরে সরিয়ে ওর যোগ্য সম্মানটা ফিরিয়ে দিতে। দিনা বরাবরই বোকা ছিল। এটা একবারও দেখলো না যে সেদিন তার শরীরের দাগগুলো আসলেই কি সত্যি ছিল নাকি মিথ্যা। 2 দিন অপেক্ষা করতে পারলো না দিনা। জানি না কোথায় আছে। ঈশান আর আরবির কথাগুলো বড় আব্বু রুমের পাশ থেকে শুনছিল। আর দিনার কোনো অপরাধ ছিল না তা শুনেই তাৎক্ষণিক রুমে প্রবেশ করে আর সজোরে ইহানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। দিনার মতো আমিও ভাবতাম সত্যি এ দুনিয়াতে আমি আর তুই ছাড়া দিনার কেউ নেই, কিন্তু না, এ দুনিয়াতে দিনার কেউ নেই, না আমি না আর তুই। মেয়েদের সবচেয়ে বড় সম্পদ তাদের সম্মান, আর তোরা চাইলেও অন্যভাবে দিনাকে তো সরাতে পারতে। তোদের একটা ভুলের কারণে আজ আমি আমার দিনাকে। বলেই বসে পড়ে বড় আব্বু। ড্যাড, এটা সত্য যে দিনার অপবাদের জন্য আমরা দায়ী, কিন্তু সেই রাতে দিনার সাথে কিছুই হয়নি, পুরোটা ছিল মেকআপের দাগ। আর চুপ, আমি তোদের কোনো কথা শুনতে চাই না। আজ 8 মাস হয়েছে দিনা নিখোঁজ। আমি সন্ধ্যায় জেসিকে হলুদ লেহেঙ্গায় পুরো হলুদ পাখি লাগছে। জেসির সাজানো স্টাইলটা পুরোই ভিন্ন ছিল। জেসিকে চুল বাঁধানোর সময় তাকে আয়নার সামনে রাখা হয়নি, এমনিই চেয়ারে বসিয়ে সাজিয়েছে। একবারের জন্য পিছন ফিরতে দেওয়া হয়নি তাকে। তবে শুধু চুলের স্টাইলটাই অন্য কেউ করেছে, বাকি সব সাজ একজনই করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চুল বাঁধানোর সময় বারবার মেয়েটির হাত জেসির গালে লাগছিল। এটা স্বাভাবিক চুল বাঁধার সময়
হাত লাগে গালে, ঘাড়েও লাগে। তাও জেসির খুব অন্যরকম লাগছিল। চুল বাঁধা শেষে মেয়েটিও চলে যায়। আচ্ছা, ওই যে যিনি আমার চুল বেঁধেছিল উনি কি আপনাদের লোক? না ম্যাম, উনি বরপক্ষের, আর বরের বোন বলেছিল উনি যাতে আপনার চুলটা বেঁধে দেয়। ও আচ্ছা, বাট কথা না বলেই চলে গেল। মামুনি, মামুনি, কিরে কি হয়েছে? আচ্ছা বাদ দে, কিছু খেয়েছিস? মামুনি, মামুনি, আমার কথা শোনো। যা বলার স্পষ্টভাবে বল। ওর আর কী বা বলার আছে, যত সব। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। জেসিকে হলুদ লাগাতে হবে, আর এক এক করে সবাই হলুদ লাগাচ্ছে, তুইও যা। ইহান, আরবি, বড় আম্মু সহ অলি সবাই স্টেজের কাছেই ছিল। তাদের কথার অবসান ঘটিয়ে দিল কারো কথা আর হাসির শব্দে। কয়েকজনের হাসির মাঝে একজনের হাসিটা এখানে সবার কাছেই অতি প্রয়োজনীয়। স্টেজে বসে জেসিও হাসিটা শুনতে পায়, কারণ কয়েকজন মেয়ে স্টেজের পাশেই দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলছিল। একটু সামনে যেতেই ইহান আর আরবি চেনা মুখটি আবিষ্কার করে। ইহান যেন তার নিজের প্রাণ ফিরে পায়, কিন্তু ইহানের কাছে যাওয়ার জন্য এক কদম পা বাড়ালেই মেয়েটি সেখান থেকে সরে স্টেজের দিকে পা বাড়ায়। কারণ 8 মাস আগের এত বড় অপবাদ ভুলে কেউ আবারও কারো বুকে সহজেই ফিরতে পারে না, কারণ মেয়েটি ছিল দিনা। বড় আম্মু দিনাকে দেখেই ভয় পায়। না জানি আবারও এই বাড়িতে এসে কি না কি করবে। দিনা স্টেজের দিকে পা বাড়ালেই বড় আম্মু দিনার হাত ধরে টেনে অন্যদিকে সরিয়ে নেয়। সাথে ইহান আর আরবিও পেছনে পেছনে আসে, যা দূর থেকে দাঁড়িয়ে কেউ একজন পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল। মম, হাত ছাড়ো। কত খুঁজেছি তোকে আমি, তোর কোনো ধারণাই নেই আমি কি পরিমাণ ভেঙে পড়েছি। দিনা, প্রতিটা রাত আমায় নিজেকে অপরাধী মনে হয়। আমি হাঁপিয়ে গেছি। কে আপনি? ঘাট থেকে হাত সরিয়ে। না, আমি বলতে চাইলাম আমি আপনাকে চিনি না, জানিও না, আর এইভাবে আমার শরীরে স্পর্শ করার চেষ্টাও করবেন না নেক্সট ডে। দিনা, তুই কি বলছিস এসব? আর কোথায় ছিলি এতদিন? পাগলের মতো খুঁজেছি আমরা। আপনাদের সাথে আমার সব সম্পর্ক 8 মাস আগে শেষ হয়ে গিয়েছিল। অনেক বড় অপবাদ দিয়ে সেই রাতে বাড়ি ছেড়েছি। বেল্টের আঘাত রক্তাক্ত হয়ে গিয়েছিল পুরো শরীর। কথাগুলো বলেই দিনা যেতে গেলে ইহান দিনার হাত ধরে নেয়, আর তখনই অন্য কেউ এসে ইহানের হাত সরিয়ে দেয়। কেউ যখন একবার বলে তার হাত না ধরতে, তখন হাতটা তার অনুমতি নিয়ে ধরতে হয় মিস্টার ইহান। কথাগুলো বলেই জহির দিনার হাত ধরে নিয়ে যায়। এ তো আমার জামাইয়ের বড় ভাই। হ্যাঁ, জেসি আপু, হাজব্যান্ড ভাই। সেদিন মনে হয় এই ছেলের সাথেই নষ্টামো করে এসেছিলি। মম, রাতের খোলা আকাশের দিকে তাকালে কিছুটা হয়তো মন হালকা হয়, কিন্তু ইহানের সেই উপায়ও নেই। বুকের ভিতর এই কেমন ব্যথা। হয়তো দিনার কাছে এতদিন সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেই দিন কোনো লাভ হবে না। দিনার এমন ব্যবহারে তো ইহানের খুশি হওয়ার কথা, তাহলে ইহান খুশি হতে পারছে না কেন? দিনা যদি ইহানকে ভুলে যায় তবে দিনারই ভালো, তাও কেন এত কষ্ট হচ্ছে? ইহান তো নিজেই এমনটা চেয়েছিল, আর তাই হলো। তবে এমন হওয়ার কারণটা ইহান খুঁজে পাচ্ছে না। হয়তো দিনার প্রতি অবহেলার এটাই ইহানের পাওনা ছিল। 1 মাস পর জেসিটাও চলে গেল। আগে বাড়িতে আসলে জেসির সাথেই মন খুলে কথা হতো ইহানের। আরবির ডাকে ইহানের ধ্যান ভাঙে। পিছনে ফিরতেই আরবি ইহানকে জড়িয়ে ধরে। আমি এটা ভাবতে পারিনি যে দিনা নিজ থেকে আমাদের সামনে আসবে, আর এটাও ভাবতে পারিনি দিনা অন্য কারোর হাত ধরবে। তুই এত... আচ্ছা বাদ দে, আমরা এটাই চেয়েছিলাম যাতে দিনা ভালো থাকে, অন্তত শান্তিতে জীবন কাটায়। ড্যাড কি দিনার কথা শুনেছে? হ্যাঁ, কিন্তু ডিনা ড্যাডের সাথে আগের মতো কথা বলেনি। এই 8 মাসে পুরো চেঞ্জ করে নিয়েছে। এত বছরের সম্পর্ক এই 8 মাসের কাছে হেরে গেল। ইশারাকে বাড়িতে দিয়ে আসিসনি? আসলে ওর ফ্যামিলি থেকে বারবার ফোন আসছিল। আমাদের কয়েকজন কাজিন ইশারাকে চাচ্ছে না ও আজ রাত এখানেই থাকুক। ভাইয়া, আমি কিন্তু আজও আমার উত্তর পাইনি। 8 মাস ধরে একই প্রশ্ন করতে করতে ক্লান্ত আমি। থাক না আরবি, জানার সময় হলে ঠিকই জানবি। না, তুই আমাকে বল যে কী কারণে দিনাকে নিজের থেকে সরিয়ে নিলি। শুধু দিনাকে একটু ভালো রাখতে
দিনাকে বিয়ে করেও তুই একটা ভালো জীবন দিতে পারতি। হয়তো পারতাম, কিন্তু নিয়তির কাছে মানুষ অসহায়। বলেই ইহান ছাদ থেকে নেমে যায়। কান্না শেষ হলে ঘুমোতে পারো। আপনি চলে যান স্যার, আমায় একা থাকতে দিন, আমি একটু একা থাকতে চাই। দোষটা তোমার না, দোষটা তোমার ওই ফ্যামিলির, যাদের সবারই মানসিক কোনো না কোনো সমস্যা আছে। কি দেখছো এভাবে? আমি ভুল বলেছি? সেই রাতে যদি তুমি আমার আম্মার চোখে না পড়তে, তো আজ তোমার ধর্ষিতা লাশ পাওয়া যেত। একবার ভেবেছো এসব? আরে তুমি তো সেদিন ঠিকমতো হাঁটতেই পারছিলে না, এতটাই আঘাত ছিল শরীরে, আর তুমি তাদের জন্যই কাঁদছো? মানসিক সমস্যা না থাকলে কেউ এমনভাবে মারতে পারে না, আর মানসিক সমস্যা না থাকলে কেউ এত কিছুর পরও তাদের জন্য কাঁদতে পারে না। তাদের সাথে থাকতে থাকতে তোমারও সমস্যা হয়ে গেছে, যা আমি বা আমার আম্মা চাইলেও তোমায় ঠিক করতে পারবে না। জহিরের কথায় দিনা ফ্যাল ফ্যাল করে একদৃষ্টিতে কথাগুলো শুনেই যাচ্ছিল। কান্নার কারণে কোনো শব্দ বের না হওয়ায় প্রতিবাদও করতে পারছে না। এ বাড়িতে এসেছো 5 মাস হয়েছে, বাকি 3 মাস তোমাকে আমরা হাসপাতালে রেখেছি, তো বোঝো যে তোমার অবস্থা কেমন ছিল। সকালে দিনা, তুই আমায় ভাবি বলছিস কেন? জোয়ান ভাইয়া? কে? আমি ভাইয়া বলেই ডাকি, আর সেই সূত্রে তুমি আমার ভাবি। এটা ভেবো না যে এটা আমার দয়া করে এখানে রেখেছে, ভালোবাসা দিয়ে নিজের মেয়ের যত্নে রেখেছে। দিনা, খুব কড়াভাবে কথাগুলো বললি রে। এই 8 মাস তোকে কি করে দিনা, জি। কলেজে যেতে হবে, রেডি হয়ে নাও। হুম। ভাইয়া, আমি 6 দিনের জন্য মালয়েশিয়া যাব অফিসের কাজে ঠিকই, কিন্তু আরও কয়েকজনকে প্রয়োজন। 4-5 জনকে নিয়ে নে, যাদের কাজের দক্ষতা ভালো, আর ইশারাকেও নিয়ে নে, ওর কাজের দক্ষতা আছে। আর তো সহকারের জন্য যে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল সেখান থেকে 3 জনকে সিলেক্ট করা হয়েছে। 3 জনই ভালো, বাট একজনকেই নিতে হবে। বুঝতে পারছি না কি করব। 3 জনকেই কিছু কাজ দে, যারটা ভালো হবে তাকে রেখে দিস। আচ্ছা। আরবি যাওয়ার পরেই ইহান পকেট থেকে দিনার 6 কপি করা ফটোটা বের করে। এটা ভেবে ভালো লাগছে যে তুই অন্য কারো কাছে তো শান্তিতে থাকতে পারবি। অনেক বড় হয়ে গেছিস দিনা, চোখের সামনে অন্য কারো হয়ে গেছিস। এবার হয়তো তোর অবহেলার পর্ব শেষ হবে। 40 মিনিট পর। মিয়া, আসুন, তোমার ফাইল। এই নিন। মিস দিশা। জি স্যার। এই ফাইলগুলো নিন, 3 দিনের মধ্যে শেষ করবেন। এত ফাইল? তাও। কথাগুলো বলার আগেই ইহানের চোখে চোখ পড়ে দিশার, তাতেই বড় ঢোক গিলে নেয় দিশা। মানে মাত্র 3 দিন? কোনো ব্যাপার না। মিস ইশারা আপনাকে আপনার কেবিন দেখিয়ে দেবে, সাথে ফাইলগুলো। ঠিক আছে। দিনা, তোমার 10-এর সার্টিফিকেট কোথায়? সার্টিফিকেট? আমার সব সার্টিফিকেট তো। এগুলো লাগবে কয়েকদিনের মধ্যে, আর আমি তোমাকে আরও কয়েকদিন আগেও বলেছিলাম এ কথা। তুমি আমায় বলো কোথায়, আমি নিয়ে আসছি। ইভান ভাইয়ের কাছে। ইহানের কাছে? 8-এর এক্সামের সময় বড় আম্মু এক্সামের 14 দিন আগে আমার অ্যাডমিট কার্ড ছিঁড়ে ফেলেছিল। পরে আরবি ভাইয়া আর জেসি আপু মিলে আবারও মোটা অঙ্কের টাকা ফেলে অ্যাডমিট কার্ড এনেছিল। পরে আরবি ভাইয়ার কাছে সব সার্টিফিকেট নিজের করে রেখেছিল। ইয়ান ভাইয়া আসার পরেই শুনেছিলাম ইয়ান ভাইয়া সব নিজের কাছে নিয়ে নিয়েছিল। আর মাত্র 3 দিন সময়। আচ্ছা, নাজিম স্যারের ক্লাস করে আমার কাছে চলে এসো, তোমায় নিয়ে ইহানের কাছে যাব। আমি নিচে থাকবো, তুমি গিয়েই নিয়ে। বড় আম্মু যাতে আমার সার্টিফিকেট বা আমার লেখাপড়ার কোনো ক্ষতি করতে না পারে, এই জন্যই আমার যত গুরুতর কাগজ আছে সব সুরক্ষার জন্য অফিসে রাখে। ডেঞ্জারাস ফ্যামিলি। স্যার প্লিজ, কথায় কথা এসব কেন বলেন? মানসিক ফ্যামিলি, ডেঞ্জারাস ফ্যামিলি, প্লিজ। সরি, তুমি ক্লাস শেষে এসো, আমি তোমায় নিয়ে ইহানের অফিসেই যাব, বাট আমি গাড়িতে থাকবো আর তুমি গিয়ে। আচ্ছা। কাল জেসির শ্বশুরবাড়িতে যেতে হবে। তোর কি কোনো হুঁশ নেই অলি? আছে, কিন্তু ওনারা কিসের ইনভাইট দিলেন তা বুঝলাম না।
আরে এটা মেয়ের বাড়ির লোকদের আদর যত্ন করাটা নিয়ম। শুনেছি জামাই আদর হয়, এখন মেয়ে বাড়ির লোকদের। আমার যাওয়ার পর ওনাদেরও দাওয়াত দিতে হবে। এদিকে আয়, তোর মা তো আর যাবে না। বাড়িতে যে চাকর বাকর আছে তাদেরকে সকাল থেকে কাজ লাগিয়ে দেওয়ার পরও যেন কাজ কমছে না। কি কাজ আবার? এ বাড়ির সবার জন্য জামা কাপড় নিব। ওয়াও মামনি, আমার জন্য এটা? হ্যাঁ হ্যাঁ নিব। এদিকে আয়, কার জন্য কি নিব লিস্ট করে ফেলি। বাট তুমি কি ওই দিনার জন্য? আর বলিস না, এই পোড়ামুখীকে দেখার পর তোর মামার যে কি অবস্থা। আর সবার জন্য নিব, ওর জন্য না নিলে খারাপ দেখাবে। দেখিসনি জোহানের বড় ভাই কিভাবে সেদিন দিনাকে আগলে রেখেছিল? দেখে তো মনে হয়। বুকের ভেতর অসম্ভব ব্যথা নিয়েও দিনা ইহানের অফিসের ভিতর পা বাড়ায়। অনেকবার আশায় প্রায় অনেকেই দিনাকে চেনে, কিন্তু এখন নতুন নতুন মুখ দেখা যাচ্ছে, যার ফলে দিনা, সজীব, মোহনা আর ইশারা ছাড়া তেমন কাউকে চিনতে পারছে না। অফিসের মধ্যে কলেজে ইউনিফর্ম পরে আসায় অনেকেই দিনার দিকে তাকিয়ে আছে, যা দিনার মোটেও ভালো লাগছে না। অফিসটা অনেক বড়, লিফট নিয়ে ইহানের কেবিনে যেতে হবে, কিন্তু তার আগেই। দাঁড়াও। হ্যাঁ, কিন্তু আপনি কে? মানে একেই তো কাউকে না বলে এই লিফট দিয়ে যাচ্ছ, আবার আমায় বলছো আমি কে? জানো এই লিফট দিয়ে শুধু ইহান স্যার আর আরবি স্যারের কেবিনে যাওয়া যায়। ইহান আর আরবি স্যার না থাকলে কেউই এই লিফট ব্যবহার করে না। আর হ্যাঁ, স্যাররা ছাড়াও আমি আর ইশারা এই লিফট ব্যবহার করি। আপনার বলা শেষ? কি? শাট আপ। তোমায় তো সকাল থেকে একবারও দেখলাম না, আর এটা তো কলেজ ইউনিফর্ম। এই তুমি বের হও। আপনার প্রবলেমটা কি? সরুন। আমার প্রবলেম তুমি, ওকে? এবার বের হও। দিশা দিনার হাত ধরে টেনে লিফটের দিক থেকে জোর করেই নিয়ে আসছিল, কিন্তু দিনার ছটফটানোতে দিশার হাত ছুটে যায় আর দিনা দূরে পড়ে যায়। যদিও দিশা এমনটা চায়নি, শুধু নিজের দায়িত্বটা পালন করতেই দিনাকে বাধা দেয়। দিশা তড়িঘড়ি করে দিনাকে উঠাতে যায়, কিন্তু তার আগেই কেউ দিনাকে অতি যত্ন সহকারে টেনে তোলে, যা দেখে দিশা অবাক হয়ে যায়। দিশা অফিসে এসেই সবার মুখে একটাই কথা শোনে যে ইহান এখন অবধি তাদের জানা মতে অফিসের বাইরে কোনো মেয়ের সাথে কথা বলেনি অপ্রয়োজনে, বা কেউ স্যারের কেবিনে অসুস্থ হলেও নিজে হাত না দিয়ে অন্য কাউকে ডেকে দেয়। ভালোভাবে লক্ষ্য করে দেখা গেল ইহান। দিনা এতদিন পর ইহানের স্পর্শ পেল। ইহানের কাছ থেকে দিনা নিজেকে সরিয়ে নেয়। পড়ে যাওয়ার ফলে দিনার পা হালকা মুচকে যায়। মিস দিশা, 15 মিনিট পর আমার কেবিনে আসবেন। জি। পাটা দেখা তো। আমার 10-এর সার্টিফিকেট লাগবে, আর সব সার্টিফিকেট দিয়ে দিন। আমি আর আসবো না আমি বলছি পা দেখাতে। বললাম তো। বলার আগেই ইহান দিনাকে কোলে তুলে নেয়। আমার পা ছাড়ুন প্লিজ। আমায় মলম লাগাতে লাগাতে ইহান বলল, মলম দিয়ে পায়ের ব্যথা সারিয়ে দিন, কিন্তু আমার সম্মানটা ফিরিয়ে দিতে পারবেন? দিনার কথায় ইহান একটুও শব্দ করল না। ইহানের ইচ্ছে থাকা সত্ত্বেও চুপ থাকতে হলো। সব বলে দেওয়ার পর দিনা ইহানের কাছে ফিরতে চায়, আর দিনা যদি ফেরে তাহলে দিনারই ক্ষতি হবে। হয়তো ইহানের ভালোবাসায় থাকবে রানী হয়ে, তবে তা মাত্র 2 কিংবা 3 মাস। সময় ফোরালে দিনা কখনোই শোক সামলাতে পারবে না। তাই মনের রানী হয়েই থাক ইহানের। তুই হয়তো দেখতে পাচ্ছিস না, কিন্তু স্কার্ফ না পরায় তোর বুকের দিকটা খারাপ লাগছে। সাদা ইউনিফর্মটা ভালোই, কিন্তু তোর ঘেমে যাওয়ায় ইউনিফর্মের ভেতরের অংশটা পুরো বোঝা যাচ্ছে। ইহানের কথায় দিনা খানিকটা ঘাবড়ে যায়। তাড়াতাড়ি করে সোফা থেকে উঠতে গেলেই ইহান দিনার আরো কাছে চলে আসে। আমার সার্টিফিকেটগুলো? অবশ্যই দেব, তার আগে বোতাম লাগিয়ে নে। হয়তো তোর এতটাই গরম লাগছিল যে তুই নিজেও জানিস না কয়টা বোতাম খুলে ফেলেছিস। কথায় খারাপ লাগা থাকলেও দিনা লক্ষ্যের বাইরে ছিল। দিনা 3টে বোতাম খুলে ফেলেছিল। ইহান দিনার বোতামের দিকে হাত বাড়ালেই সেদিনের কথা মনে পড়ে যায়,
যেদিন ইহানের বাথরুমে যাওয়া ইহান দিনার বোতাম লাগানোর কথা বলেছিল। ইহান দিনার বোতামের দিকে হাত বাড়ালেই সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন ইহানের বাথরুমে যাওয়াই ইহান দিনার বোতাম লাগানোর কথা বলেছিল। আর এখানেও তা করতে যাচ্ছিল, তার আগেই দিনা উঠে পড়ে। আমার সার্টিফিকেটগুলো দিয়ে দিন, আমি চলে যাচ্ছি, তাড়াতাড়ি দিন। ইহান দিনার কথাগুলোই কোনো প্রতিবাদ করল না। ঠোঁটের কোণায় হালকা হাসি নিয়েই দিনাকে সার্টিফিকেটগুলো দিয়ে দেয়। আর তখনই দিনা ইহানের কেবিন ত্যাগ করে। কিছুক্ষণ পর, স্যার আসুন। স্যার তখন মিস দিশা, আপনি এই অফিসে কবে এসেছেন? আজ সকালে স্যার। আপনি কি চান আজ এই অফিস থেকে বিদায় নিতে? না স্যার, প্লিজ এমন করবেন না। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করতেই আর হবে না স্যার। স্যার আমি এখন থেকে পুরো সচেতন থাকব। ইহান কোনো কথা না বলেই হাত দিয়ে ইশারা দেয় দিশাকে যাওয়ার জন্য, আর দিশাও তড়িঘড়ি করে চলে যায়। দিনা, সার্টিফিকেট আনতে এত সময় লাগলো তোমার? তুমি যাওয়ার পরেই আমি ইহানকে যেতে দেখলাম। নাকি তোমার ওই কেবিনেই যেতে দেওয়া হয়নি? কোনো প্রবলেম? স্যার, আমার অফিসের একটা মেয়ে লিফট দিতে যেতে দিচ্ছিল না। ওই লিফটটা শুধু ইহান আর আবির ভাইয়া ব্যবহার করে, তাদের পারমিশন নিয়ে যেতে হয়। আর এই জন্যই হয়তো মেয়েটা। তোমার এই ফ্যামিলি তো দেখছি কোনো শিক্ষাই দিতে পারেনি তোমায়। অপরিচিত কাউকে মেয়ে বলাটা উচিত নয়। আর সে যেহেতু অফিসের কর্মী, সেহেতু তোমার বড়, আর বড় কাউকে তুমি বারবার মেয়ে বলছো কেন? সরি। তোমার পায়ে কি হয়েছে দেখি তো। পড়ে গিয়েছি স্যার, বাড়ি যাই। দিনা, একটা কথা বলবো? জি স্যার। প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। আবেগ দিয়ে শুধু ভালোবাসা যায়, পাওয়া যায় না। লাইফে কাউকেই বিশ্বাস করো না, আমাকেও না। জহিরের কথাই দিনা হাঁ করে তাকিয়েই আছে। কাউকে বিশ্বাস করা ঠিক নয়, তা বোঝা গেল দিনার। কিন্তু একটা মানুষ কি করে তার নিজেকেই বিশ্বাস করতে না করছে? স্যার, আমি বুঝতে পারছি না, আপনি আপনার কথা কেন বললেন? মাঝরাতে যদি তোমায় আমি যে কোনো অবস্থায় পাই, তাহলে ছেড়ে দিব, এটা কি তোমার মনে হয়? আসলে দিনা, মানুষের খারাপ ভালো দুটো দিকই রয়েছে। যে ভালো সে সব সময় ভালো, এমন মানুষ খুব কম, মানে একেবারেই কম। বলে জানলার দিকে মুখ বাড়াই দিনা। জহির ড্রাইভ করছে ঠিকই, কিন্তু বারবার দিনার দিকে তাকাচ্ছিল। কিন্তু কোথাও যেন মনে আঘাত বুনতে শুরু করে দেয় জহিরের। জহির অনেক আগে থেকেই দিনাকে ভালোবাসে, আবার ভাগ্যে চড়ে নিজের বাড়িতেও রেখেছে। দিনা তো এক মুঠো বিশ্বাস নিয়ে জহিরের বাড়িতে আছে, অন্যদিকে স্টুডেন্টও। তবে কেনই বা দিনার দিকে চোখ যাচ্ছে তার? খানিকক্ষণ পর জহির লক্ষ্য করল দিনার সাদা ইউনিফর্ম ঘেমে একাকার হয়ে গিয়েছে, যা বিশ্রী কামনা ধরবে যে কারোর। দিনাকে বলবে কি বলবে না তাই ভেবেই না বলার সিদ্ধান্ত নিল সে। হয়তো ব্যাপারটা দিনা ভালোভাবেও নাও নিতে পারে। বাড়িতে, আচ্ছা দিনা, তুই একটা কথা বল, যে এত কাজ করিস কি করে? মানে কোনো কাজই তুই রেখে দিস না। যা, গিয়ে পড়তে বস। কিন্তু চা পড়ে গেল আর আমি পরিষ্কার করব না। আমি পরিষ্কার করছি তো, তুই যা। দিনা, যাও পড়তে বসো। একটু পর যাচ্ছি। রাতে, অবহেলা কথাটার মানে বুঝো জেসি আপু? আপু না দিনা, ভাবি বল। তুই তো বললি যে জোহানকে নিজ ভাই মনে করিস, আর এজন্য আমি তোর ভাবি। তো আপু কেন বলছিস? ভাবিই বল। আর রইল অবহেলা, সত্যিই রে, সত্যিই খুব অবহেলা করেছি, যার ফলে এত বছরের সম্পর্ক গত কয়েক মাসের কাছে হার মানল। জানি না সেই রাতে কি হয়েছিল তোর সাথে, তবে এটা জানি ইহান ভাইয়া তোর ক্ষতি করতে চায় না। এটাই হলো রক্তের টান। আমার সাথে অন্যায়টা তোমার কাছে কিছুই না। ভাইয়ের পক্ষ হয়ে কথা বলছো। যাই হোক, তুমি থাকো, আমি ঘুমাতে যাচ্ছি। শোন না দিনা, কাল তোমার বাড়ি থেকে লোক আসবে, অনেক কাজ। দিনা নিজের রুমের দিকে পা বাড়াতেই আন্টির রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। কি রে তুই এখন?
ভালো লাগছিল না আজ। আমি তোমার কাছে ঘুমাই। ঘুমাবি, সমস্যা কি? আন্টি, তুমি তোমার বড় ছেলেকে বিয়ে না দিয়ে ছোট ছেলেকে কেন বিয়ে দিলে? জহিরের কথা না বলাই ভালো। মিথি মিথি কইরা তো অর্ধেক জানটা দিয়েই দিল। আন্টির মুখে দিনা অন্য কারোর নাম আশা করেনি। জহির অনেক আগে থেকেই দিনাকে প্রপোজ করেছিল আর বিয়ের কথাও বলেছিল, কিন্তু জহিরের জীবনে কেউ ছিল এটা দিনার ভাবনার বাইরে। এখনো অবধি জহিরের কথাই মনে হয় জহির হয়তো দিনাকেই চায়। মিথি? উনি কে? আমার বোনের মেয়ে। উনি কোথায়? মারা গিয়েছে অনেক আগেই, কিন্তু কি জানিস, আমার মিথির সাথে তোর অনেক মিল আছে। যেমন ধর, তোর শান্ত হয়ে কথা বলা আর ঘন ঘন কাজ করা, সহজেই মিশে যাওয়া। তবেও পড়তে চাইতো না, জহির জোর করেই পড়াতো। তখন কতটুকু ছিল? কলেজে পড়তো। ও। সকাল 11টা। জেসির বাড়ির সবাই আসলেও ইহানের কোনো দেখা পেল না দিনা। আর বড় আব্বু এসেই রান্নাঘরে দিনার কাছে ছুটে যায়। জেসিমা, জোহান কি বাহিরে গিয়েছে? হ্যাঁ। বলছি কি বেআইন, আপনার বাড়িতে এই মেয়েটিকে? জহিরের আম্মু কিছু বলার আগেই বড় আম্মু তার ইতিহাসের খাতায় লেখা কথাগুলো বলতে থাকে। মেয়েটা খুব একটা সুবিধার না বেআইন, আগে আমাদের ওইখানে থাকতো, চরিত্র ঠিক কি নাই। বিয়ান, মানুষের চরিত্র তার গায়ে লেখা থাকে না। আর দিনা আমার জহিরের জন্য এ বাড়িতে থাকছে, কারণ আমার জহিরের পাশে দিনাকে দেখতে চাই। জহিরের আম্মুর মুখে এ কথাই বড় আম্মু গায়ে যেন জ্বালা উঠে যায়। জেসির শ্বশুরবাড়ি দিনারও শ্বশুরবাড়ি হবে, আর দিনা এত বড় বাড়িতে দিনা বউ হয়ে আসবে। এর মধ্যে জহির নিচে নেমে আসে। আম্মা, আমি একটু বাইরে যাচ্ছি। জহির এক কদম পা বাড়াতেই কিছু একটা লক্ষ্য করে, যা তার মোটেও ভালো লাগলো না। জহির মোটেও ইহানের মতো শান্ত মেজাজের নয়, অকারণেই বিগড়ানো মেজাজ নিয়ে থাকে। রান্নাঘরের দিকে পা বাড়াতেই জহিরের সামনে অলি পড়ে যায়, আর অলির হাতে থাকা জুসটা জহিরের শার্টে পড়ে যায়। দিনা। জি। উপরে এসো। জহির সবার সামনে দিনাকে ওপরে ডাকার বিষয়টা মোটেও ভালো লাগেনি, তাও যেতে হলো। দিনা, আমি জানি তুই কতটা ঘৃণা করিস আমায়, কিন্তু কি বলতো, বড্ড বেশি ভালোবাসি যে তোকে। হয়তো একদিন জানবি কেন করেছি এসব। আর এটাও জানি তোকে সামলানোর জন্য জহির আছে। সব দিক থেকেই তোর ভালো চাই। চলে যাচ্ছি বিডি ছেড়ে। পরের বার হয়তো সুস্থ অবস্থায় আসতে পারবো না। অনেক বড় হয়ে গেছিস, কড়া কথা বলতে শিখেছিস, কিন্তু বুদ্ধই রয়ে গেলি। আজ আর আমার কোনো পিছুটান নেই, আর নেই এই আজ আর আমার পিছুটান নেই। নেই আর এই শহরের প্রতি কোনো মায়া, যে মায়া শুধু তোকে টানত। এই অন্ধ শহরে প্রতিবার তোর প্রতি অবহেলার প্রতিবাদ করতেই আমার আশা। তুই বুঝিস নি, আমার কাছে খুবই অল্প সময়, তাই নোংরাভাবে তোকে নিজ থেকে সরালাম। ভালোবাসি রে খুব, বুঝিস নি কখনো। আর হয়তো আচ্ছা দি, তুই কতটা কাঁদবি সত্যি জানার পর? ইহান নিজের মনের সাথে এক এক কথা বলেই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। হয়তো ইহান নিজেও জানে না নিজেকে প্রশ্ন করতে করতে তার চোখের কোণায় পানি ঝরছে। হয়তো সত্যি আজকের পর আর ইহানের পিছুটান থাকবে না। সবার সামনে এইভাবে ঢাকা দিয়ে উচিত হয়নি আপনার। কাজগুলো এবারের বউয়ের। হ্যাঁ, মানছি যে তুমি সাহায্য করেছিলে, কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করলাম সব তোমার হাতের মধ্য দিয়েই চলছে। কেন জেসি নিজের কাজ নিয়ে করতে পারে না? ও আগে কখনো? শাট আপ। বিয়ের আগে তো খুব গুণের কথা বলছিল যে সব কাজ পারে। এত বড় ঠকবাজেরা। হয়তো ঠকবাজ, নয়তো কেউ আমার অপেক্ষার কথা বলতো না, আবার কেউ মিথ্যে বলে বিয়ে দিত না। জানেন কি স্যার, এই পৃথিবীতে কে এমন তা সত্যিই বোঝা যায় না। দিনা ঘরের বাইরের দিকে যেতে গেলেই জহির দিনাকে পেছন থেকে ডাক দেয়। দিনা। জি স্যার। আমি যা বলি স্পষ্টভাবেই বলি। আমি আজও আরেকটা কথা বলতে চাই, যদিও এখন ঠিক না, তাও না বললে অনেক দেরি হয়ে যাবে। জি স্যার। আমি তোমায় নিজের করে নিতে চাই সারা জীবনের জন্য। জহিরের কথাই দিনা কোনো উত্তর দিতে পারল না।
বরং চুপ করে দাঁড়িয়ে থাকাই উত্তম মনে হচ্ছিল। হয়তো মিথি নামক কারো মায়াটা জহির দিনার ওপর পেয়েছিল। দিনার কাছে এ ব্যাপারটা কাল রাতে স্পষ্ট হয়েছিল। সত্যিই কিন্তু দিনার মনে জহিরের জন্য হালকা ভালো লাগা সৃষ্টি হয়েছিল ঠিকই, তবে তা এখনো ভালো লাগায় আটকে আছে, ভালোবাসাতে নয়। নিচে অনেক কাজ আছে। জানি না ইহান এত নোংরা একটা কাজ করার পরও কি করে দিনার মনে ওর জন্য এখনও এত ভালোবাসা আছে। হ্যাঁ, বাট দিনা, একবার যখন তোমায় পেয়েছি আমি আর ছাড়ছি না। তোমায় পাওয়ার জন্য যখন এতটুকু পর্যন্ত এসেছি তখন কিন্তু দিনা, এত বড় মিথ্যে লুকিয়ে কি ঠিক করছি? সেদিন দিনা। বিয়ান, আপনার বড় ছেলে ইহান আর আরবি। আবির অফিসের কাজে মালয়েশিয়ায় গিয়েছে, আর ইহানকে অনেকবার বললাম আসতে, কিন্তু আসলে কি জানেন বেন, আমার ইহানটা আমার এই অলির জন্য পুরোই পাগল। আর ইহান আর অলি বিয়ের প্ল্যান করেছে, এর জন্যই হয়তো। হ্যাঁ, আসলে আমার কিছু ড্রেস লাগবে, হানিমুনে যে ড্রেসগুলো নিয়ে যাব তা আনতে। বিয়ে না করতেই হানিমুন? বেশি চাপাবাজ হচ্ছে না? মূলত বড় আম্মু আর অলি অনেক জোরেই কথাগুলো বলছিল, যা দিনা রান্নাঘর থেকে শুনছিল পুরোই। আর রান্নাঘরে কেউ ছিল না, তাই দিনার রহস্যময় হাসিটাও কেউ দেখেনি। বাহ, একজনের ক্ষতি করে আরেকজনকে বিয়ে, খুব ভালোই তো ব্যাপারটা। মানুষ কোথাকার, তুই কোনোদিনও সুখী হতে পারবি না ভাইয়া। রাতে কিছু বলবে দিনা? তোমায় আগেও বলেছি এত রাতে আমার কাছে এসো না, তুমি ভেতরে আসবে না, বাইরে দাঁড়িয়ে থাকো। জি, ভেতরে আসবো না। এবার বলো। স্যার। হ্যাঁ। আমি রাজি। মানে কিসের জন্য? আগে আপনি যা বলেছিলেন তার জন্য, মানে বিয়ের জন্য। দিনা, তুমি ঠিক আছো তো? যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমার সাথে হওয়া নোংরামির কথা জানার পরও আপনি আমার বিয়ের অফার দিতে পারেন, তো আমার মতো মেয়ে কেনই বা না বলবে। হয়তো আমি কাহর মোহে এতটাই পাগল আর অন্ধবিশ্বাস নিয়েছিলাম, যার কারণে আমি আপনাকে না করেছি। দিনা, তুমি ইহানকে কতটা ভালোবাসো? ইহানকে ভুলে আমার সাথে সত্যি থাকতে পারবে তো? হ্যাঁ, আমার ভালোবাসায় হয়তো কোনো খামতি ছিল, তাই ভাইয়া আমার সাথে এমন করেছিল। আর এখন অলি আপুকে বিয়ে করতে যাচ্ছে, আমি ভাইয়াকে দেখাতে চাই ওর নোংরাময় আমি থেমে যাইনি। এক সপ্তাহ পর। কি, দিনার সাথে জহিরের বিয়ে? ওনারা নাকি এখনও কাউকে ইনভাইট করেনি, শুধু আত্মীয়দের বলেছে কয়েকদিন পর কার্ড ছাপানো হবে। বড়মুর মুখটা দেখার মতোই ছিল। জেসি আর দিনা একই বাড়িতে বউ কি করে, এসব নিয়েই তার আলাপ করছিল। আর উপর থেকে আরবি স্পষ্টভাবে কথাগুলো পুরোই শুনছিল। রাত। তোর অনেক তেজ, তাই না দিনা? একদিন এই তেজই তোকে খুবড়ে খুবড়ে খাবে, আর আমি তোকে সব বলে দিব। পরে কেন? তুই এখন থেকে নিজেকেই নিজে দোষ দিবি। যে যন্ত্রণায় ভাইয়া আছে, একই যন্ত্রণায় তুইও থাকবি। রাত 2টো। অর্ধমাতাল হয়ে জহির ড্রাইভ করছে আর নিজেই নিজেকে গালি দিচ্ছে। প্রথম প্রেম মিথি হলেও তার জীবনে দিনা দ্বিতীয় ভালোবাসা নয়। হয়তো মিথির কিছু গুণ দিনার মাঝেই জহির খুঁজে পায়, তার জন্যই দিনাকে নিজের করে নিতেই এত কিছু। কিন্তু কোথাও যেন অন্য কারোর মায়া জহিরকে ডাকছে। যে মেয়েটা জহিরের জন্য বাড়ির মাটিতে পা রেখে তার কাছে থাকতে চেয়েছিল, জহির তার মাঝে ডুব না দিয়ে দিনার মাঝে ডুব দিল, আর দিনা ইহানের মাঝে। কিন্তু কিছু গুণ জহিরকে এত কিছু করালো, তবে কি জহিরও কোথাও কারো মায়ায় আটকে পড়েছে? কাল শপিং মলে চেনা মুখটা কেন ভেসে এলো? আর জহিরের মাথায় এটাই আসছিল না যে জেসি কি করে জহিরের চেনা মুখটা এত চেনে। পরের দিন সকালে। নাবিলা। জি আপু। তোমার ব্রেকফাস্ট। থাক না আপু, আমি তোমাদের সাথে নিচে গিয়ে ব্রেকফাস্ট করলে কি কোনো। মা, তুমি কাল শপিং মলে অজ্ঞান হয়ে পড়েছিলে শুনেছি, আর জেসি, জোহান আর জহিরে তোমায় এ বাড়িতে নিয়ে এসেছে। মা, তুমি রেগে যেও না, আসলে আমি কাল রাতে না বুঝে দুটো কড়া কথা বলে ফেলেছিলাম।
না আন্টি, তেমন কেন হবে? তুমি কোথায় থাকো, তোমার ফ্যামিলি? আমার কেউ নেই বর্তমানে আন্টি। কি কিন্তু? সবাই ছিল। আসলে গত 3 সপ্তাহ আগে আমার ফ্যামিলি ভ্রমণে যায়, আমি বাদে। আর ওখানে অ্যাক্সিডেন্টে বিডিতে আমার ড্যাড আমাদের 3 ভাই বোনের নামে অনেক জমি লিখে দিয়েছিল। ওইগুলোর সমাধান করতেই এসেছি, আর আমার একজন ফ্রেন্ডের সাথে। দরজার বাইরে থেকেই দিনা সবকিছু শুনছিল। জেসি আসার সময় নাবিলার জন্য জুসটা আনতে ভুলে গিয়েছিল, আর দিনা তার দিতেই আসে। জহিরের আম্মু আর জেসি চলে যাওয়ার পরেই দিনা নাবিলার কাছে আসে। আর নাবিলার কাছে আসতেই নাবিলা কোনো রকমে উঠে দিনাকে জড়িয়ে ধরে। কেমন আছো দিনা? তুমি জানো আমার বিটিতে আসার 3টা কারণ, আর তার মধ্যে তুমিও একটা। আর ভাগ্য আমায় তোমার কাছে নিয়ে এলো। ও আবার দেখো না নাবিলা আপু, আমার সাথে অন্যায়ের জন্য তুমিই দায়ী, কারণ তুমিও সেদিন ছিলে। আর এই জন্যই হয়তো আমার সাথে অন্যায়ের শাস্তি হিসেবে তুমি তোমার পরিবার হারিয়েছো। দিনা, তুমি এসব কি বলছো? দিনা। দিনা, জি। কলেজে যেতে হবে, রেডি হয়ে নাও। হুম। দিনা যাওয়ার পরেই জহির নাবিলার কাছে আসে। কি অবস্থা এখন আপনার? আমি বলেই জহিরকে জড়িয়ে ধরে নাবিলা। সীমার মধ্যে থাকো নাবিলা। 3 সপ্তাহ আগে আমি বিটিতে এসেছি, আর এই 3 সপ্তাহ ধরে শুধু তোমায় খুঁজেছি। বাড়ি চেঞ্জ করার কারণে আমি তোমায় পাইনি। কেন খুঁজছিলে? অনেক বছর আগেই তো সব শেষ করে দিয়েছি। মিথি মারা যাওয়ার পর আমি নিজ থেকেই তোমার জীবনে এসেছি। হয়তো সময়টা অল্প ছিল, আমার অহংকার বেশি ছিল ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। একবার নিজ থেকে চলে যাওয়ায় তুমিও থামাওনি। হ্যাঁ, এটা ঠিক, আমি আধুনিক নেশে নিজেকে মাতিয়ে রেখেছি, কিন্তু নিয়তি কেন জানি না তোমার কাছে নিয়ে। ভুল বলছো, নিয়তি না, তুমি নিজ থেকেই এসেছো, বাট অনেক দেরি করে ফেলেছো তুমি। আমি দিনাকে বিয়ে করতে যাচ্ছি। দিনাকে বিয়ে করার কথা শুনে নাবিলা জহিরের চোখের দিকে তাকিয়েছিল। 1 মিনিট যেন খুব ধীরে ধীরেই যাচ্ছে, আর জহির বলবে আমি মিথ্যে বলেছি, কিন্তু জহির তা বলেনি। দিনা, ইহান কোথায়? তবে কি ইহান সেদিন? দিনা, তুমি মিথ্যে বলছো। কাল থেকে সব নিয়ম মেনে বিয়ের কাজ শুরু হবে। তুমি 1 সপ্তাহ এখানেই থেকে যাও, আর দেখো আমি মিথ্যে বলছি নাকি সত্যি। শামীমের পা ধরে এক নাগাড়ে কানতেই আরবি তার একটা প্রশ্নের উত্তর চাইছে, যা ইহানকে হাজারবার জিজ্ঞাসা করেও জানা হয়নি আরবির। প্লিজ আরবি উঠ, কি করছিস? শামীম ভাইয়া, তুমি তো আমার ভাইয়ার সব ট্রিটমেন্ট করছো, তাহলে প্লিজ বলো ভাইয়ার কি হয়েছে, কি কারণে ভাইয়া এই বেডে শুয়ে আছে? আমি শুধু জানতাম ভাইয়া অসুস্থ, কিন্তু এটা জানতাম না ভাইয়ার অবস্থা এত খারাপ। তুষার যদি না বলতো ভাইয়া ইউরোপে আছে, তাহলে আমি হয়তো কখনোই দেখ আরবি, আমি ভাবছিলাম যে তোদের প্রেমিতে সব বলবো, কিন্তু ইহানকে প্রতি 5 ঘন্টা পর পর স্যালাইন দেওয়া হয়, যাতে ঘুমের মধ্যেই থাকতে পারে। আর কিছুক্ষণ পর ইহানের আর একটা স্যালাইন আছে, তুই গিয়ে ইহানের সাথে কথা বল, আর কাঁদবি না একদম। ইহান হঠাৎ আরবিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তুষার বা শামীম কেউই আরবির কাছে তার খবর দেবে না, কারণ বারণ করে দেওয়া হয়েছে। তবে আরবি হয়তো আমি এতটাই পথ ছিলাম যে নিজের ভাইকে বলতে পারলি না। বস, তুই দেশে যাবি, আর দেশে তোর ট্রিটমেন্ট হবে। শামীম ভাইয়ের তোর ট্রিটমেন্ট করবে, যত টাকা লাগুক। যদি তুই না যাস তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে। হয়তো সব সত্যি সবার সামনে আসবে ঠিকই, কিন্তু দিনা ভাববে এটা আমাদের অন্য প্ল্যান, তোকে নিরপরাধ প্রমাণ করতে। যদি তুই না যাস তো দিনা অন্য কারো হয়ে যাবে। এটাও হতে পারে দিনা সব বুঝেও যাবে। কি লাভ? তুই জানিস দিনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে জাহিরের সাথে। ভাইয়া, দিনা তোকে ভুল বুঝতে তুই। আমি তো এটাই চেয়েছিলাম, নিজেকে দিনার সামনে অপরাধী করতে। দেখ না দিনা কত বড় হয়ে গেছে চোখের সামনে। আরবি, দিনার বউ সাজের কিছু ফটো রেখে দিস, বেঁচে থাকলে এক নজর দেখব। আর তুই আজই দেশে ফিরে যা, নয়তো সবাই সন্দেহ করবে। আমার কথাগুলো শোন আরবি।
ইহানের কথায় আরবি বারবার বড় বড় নিঃশ্বাস ফেলছে, কারণ ইহানের কথাগুলো আরবির কোনোভাবেই নিতে পারছে না। নিজেই নিজের ওপর রাগের পরিমাণ যেন বাড়তেই থাকে। অন্তত একবার হলেও আরবির ইহানের সত্যি জানার জন্য গোয়েন্দাগিরি করা দরকার ছিল। এদিকে ইহানকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার জন্য নার্স আসলে আরবি বেরিয়ে সোজা শামীমের কাছে যাওয়ার জন্য কেবিনের দিকে পা বাড়ায়। আরবির মাথায় শুধু এটাই ঘুরছে যে ইহান কি পরিমাণ অসুস্থ হলে তাকে 5 ঘন্টা পর পর স্যালাইন দেওয়া হয় ঘুমের জন্য। জহিরের কথা যেন সত্যিই নাবিলা বিশ্বাস করতে পারছে না। তার বারবার মনে হচ্ছে জহির একটু পর পর এসে বলবে সব মিথ্যা, কিন্তু দিনা কি করে রাজি হয়ে গেল? আর এ বাড়িতে দিনা কি করে? সেদিন রাতে ড্যাডের ফোনে আমি বিডি থেকে ইউরোপ যাওয়ার জন্য রওনা হয়েছিলাম ঠিকই, কিন্তু আমি ওই পুরনো বাড়িটাতে দিনাকে তো ইহানের সাথে রেখে এসেছিলাম। আর প্ল্যান মতো ইহান দিনার সারা রাত রাস্তায় থাকার কথা। এরপরে তাহলে কি ইহানের মমি দিনাকে? তবে জহিরের সাথে কি সম্পর্ক? যদি জহির সত্যিই দিনাকে বিয়ে করে তাহলে আমি এখানে থেকে কি করব? জমির সমস্যার সমাধান হলেই চলে যাব। তার আগে এই বাড়ি থেকে আর এখানে সব কিছু জানতে হলে ইহানের সাথে দেখা, রাইট, ইহানের কাছ থেকে সব জানতে পারবো। আর ইহান তো দেশেই আছে। নাবিলার ভাবনা বিচ্ছেদ ঘটে দিনার ডাকে। খেতে এসো। দিনা, আমি তোমার থেকে কিছু জানতে চাই। সত্যি কি তুমি বিয়ে করতে? দিনা, এটা তুমি কি করে করতে পারছো? ইহান তোমাকে... হয়েছে, এবার থামো। এই নামটা তুমি আমার সামনে অন্তত নিবে না। আর তোমার থেকে আমি কেনই বা জ্ঞান নিচ্ছি, যেখানে তুমি নিজেই একটা মেয়ে হয়ে সে রাতে আমার একা রেখে এসেছিলে, আবার পরে উধাও হয়ে গিয়েছিলে। ছি! আর হ্যাঁ, আমি আবারও বলছি, তুমি এই নামটা আর নিবে না। আমি ঘৃণা করি এই নামটাকে আর মানুষটাকে। আমি সঠিক মানুষকে পেয়ে গেছি আমার জীবনে, আর কাউকে চাই না। ওহ, আমি ভেবেছিলাম তুমি সব... খেতে এসো। না দিনা, আমি বাহির থেকে খেয়ে নেব। আমি চলে যাচ্ছি। আর এই জামাটা আমি রেখে দিলাম যা তুমি দিয়েছিলে। আমি আমার জামা পরে নিয়েছি। প্রথম দিনই অবাক হয়েছিল, কারণ নাবিলা তার আধুনিক পোশাক ছেড়ে সালোয়ার কামিজ পরিধান করা ছিল। তো স্যার যে বলল তোমাকে... তোমার স্যারকে বলে দিও, এই শহরে সবাই ব্যস্ত, আর আমিও। আগে হয়তো অত ছিলাম না, কিন্তু এখন অনেক। কিন্তু আন্টি, আর বাড়ির সবাইকে বলে যাও। হ্যাঁ। সবার ব্যস্ততার মাঝে আজ ইশারাও প্রচুর ব্যস্ত। অফিসে না আছে ইহান আর না আছে আরবি। কেউই না থাকায় পুরো দায়িত্বটা ইশারা আর দিশার ওপর। অফিসের এত কাজের মধ্যেও যদি ইশারা আরবির সাথে কথা বলার জন্য সময় বের করে, তাহলে আরবি কেনই বা পারবে না? না ভেবেই ইশারা আরবিকে ফোন দেয়। হ্যালো। আরবি এপাশ থেকে বারবার হ্যালো হ্যালো বলছে, বাট ইশারা কোনো কিছুই বলতে পারছে না, কারণ তার জীবনটাই শব্দহীন। আরবি ভালো করেই জানে ইশারা কথা বলতে পারে না, তাও বিরক্তির ভাব নিয়ে ফোনটা রেখে দেয়। এদিকে ইহানের চিন্তা, অন্যদিকে দিনার ভুল বোঝা। সব কিছুতেই যেন আরবি নিজেকে দোষী হিসেবে নিচ্ছে। যদি সেদিন আরবি দিনার ওপর নজর রাখত, তাহলে হয়তো আজ এমন দিন আসতো না। আর ইহানের ব্যাপারে খোঁজ নিলে হয়তো নিজেকে কিছুটা হালকা ভাবতে পারত। 5 দিন পর। ভাইয়া, কাল গায়ে হলুদ আর পরের দিন বিয়ে। বাড়িতে এত এত আত্মীয় স্বজন, তার মধ্যে আপনি এত রাত করে কলেজ থেকে ফিরেন। আসলে আপনাদের সব কাজিনরা দিনাকে অনেক কথাই শোনায়, যদিও এটা তাদের দুষ্টুমি, কিন্তু দিনা হয়তো ব্যাপারটা ভালোভাবে নিতে পারে না। কলেজে অনেক কাজ থাকে, আর এছাড়াও সামনে কলেজে পুরনো স্টুডেন্টদের ইনভাইট করা হয়েছে, এসব নিয়েই। আর কিছু না বলেই জহির ওপরে চলে যায়। জহির নিজের রুমে এসেই হাঁপ ছেড়ে বাঁচে। এত বছর তো নাবিলার জন্য এমন অনুভব হয়নি, তবে এখন কেন? মিথির পর নাবিলা জহিরের জীবনে আসে। ঠিকই। জহির নিজেকে ঠিক করার ক্ষেত্রে আর মিথিকে ভোলার জন্য নাবিলার সাথে প্রায় সময় কাটাতো, আর যা এক সময় ভালোবাসার রূপ নেয়। সব ঠিকই ছিল, কিন্তু নাবিলার পোশাক, কথাবার্তা, চলাফেরা সব কিছুতেই বিলাসিতা ছিল। সবচেয়ে খারাপ দিক,
ক্লাবে যাওয়া, যা জহির একবারেই পছন্দ করতো না। মিথি আর নাবিলার মধ্যে হাজারো তফাৎ, কিন্তু সেই নাবিলা আর এখনকার নাবিলার মধ্যে আজ অনেক পার্থক্য। যে মেয়েটা উচ্চস্বরে কথা না বলে থাকতে পারতো না, সে আজ এত নিচু স্বরে কথা বলছে, সালোয়ার কামিজ আর ওড়না পরছে। এত পরিবর্তন যদি অনেক বছর আগে আসতো, তাহলে জহিরকেও হয়তো এই দিনের মুখোমুখি হতে হতো না, আর দিনা নামক কারো জায়গা জহিরের জীবনে লেখাও হতো না। যদি নাবিলার মধ্যে এই পরিবর্তন না আসতো, তাহলে কি জহির নাবিলাকে অনুভব করতো? হয়তো বা করতো না। অন্যদিকে দিনাকে পাবার লোভে যে মিথ্যেটা লুকিয়ে বিয়ে করতে যাচ্ছে, দিনা তা জানলে জহিরকে মানবে তো? রাত 1টা। আমি তোকে ঘৃণা করি ভাইয়া। যদি সেদিন তুই অপেক্ষা নামক শব্দটা না দিতি, তাহলে হয়তো আমার জীবনে তুই নামক ভালোবাসার শব্দটা আমি আনতাম না। কি করে করলি তুই আমার সাথে এমনটা? এই প্রতিদান দিলি? তোর জন্য অপেক্ষা করাটাই কি আমার অন্যায়? আমি যে তোকে অনেক ভালোবাসি ভাইয়া, কিন্তু তোর জন্য এখন আমার মনে শুধু ঘৃণাই কাজ করে। তোর নোংরামিগুলো আমার খুবলে খুবলে ক্ষত করে দিচ্ছে। অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলি আমায়। তুই বললে আমি নিজেই বাড়ি থেকে ছেড়ে দিতাম, কিন্তু তুই কেন করলি ভাইয়া? কিন্তু না, তুই নামক নোংরা মানুষটাকে আমি কখনোই আর আমার জীবনে আসতে দিব না। তোকে আমি বুঝিয়ে দিব, আমি তোর নোংরাময় আমি থামিনি। কাল গায়ে হলুদ, আর পরের দিন বিয়ে, আর এরপর আমি সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাব। তাই আমি আর তোকে ভাববো না, হ্যাঁ, আর ভাববো না। দিনা ভালো করেই জানে তার কথাগুলো 4 দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ। দেখ আরবি, শুধু আমি যে এখানে ট্রিটমেন্ট করছি তা নয়, ইউরোপের বেস্ট 5 জন ডাক্তার সহ ট্রিটমেন্ট করছে। সত্যি বলতে এখানে শ্বাসকষ্টের পাশাপাশি 2টো কিডনি ড্যামেজ, আর তাই নতুন কিডনির প্রয়োজন, যা আমরা পাচ্ছি না। প্রথম একটা কিডনি ড্যামেজ হয়েছিল, ইহান নিজেকে নিয়ে কখনো ব্যস্ত ছিল না। আর কিডনি ব্যাপারটা আজ 4 বছর। প্রথম কিডনিটা কবে ড্যামেজ হয়েছে জানি না, তবে প্রায় 2-3 বছর। বাট পরে কিডনিটা 4টা বছরে হয়েছিল। ইহানে জ্বর টেস্ট করতে গিয়ে আমার মনে হয়েছিল ইহানে অন্য কোনো প্রবলেম আছে, আর পুরো শরীরটা আমরা চেক করি, যার ফলে কিডনি ব্যাপারটা সামনে আসে। তখন থেকে আমরা নিউ কিডনির ব্যবস্থা করেই চলেছি, মেডিসিন চলছে। কিন্তু ইহানের জন্য যে কিডনি আমরা পেয়েছিলাম তা নেওয়া হয়নি, কারণ মহিলা 2 দিন আগে মারা যায়। যদি সুইসাইড বা অন্য কোনোভাবে মারা যেত, তো আমরা হয়তো কিডনিটা নিতে পারতাম, কিন্তু মহিলা। বুঝতে পেরেছি শামীম ভাইয়া, তুমি আমার কিডনি নিয়ে নাও, কিন্তু প্লিজ। আরবি, তোমার কিডনি ইহানের সাথে মিলছে না, জানি না কেন এসব হচ্ছে। শত মানুষের কিডনি চেঞ্জ করেও নিউ কিডনি লাগানো হচ্ছে, কিন্তু ইহানের সাথে কেন এমন হচ্ছে? আচ্ছা, বিডিতে হতে পারে, বিডিতে কারো কিডনির সাথে মিলবে, বাট এখনকার মতো ট্রিটমেন্ট তো। ভাইয়াকে নেওয়া যাবে বিডিতে? যদি ভাইয়াকে বিডিতে নেওয়া যায় তো দিনার কাছেও যাওয়া যাবে, আর এখানে থাকলে না ভাইয়াকে ছেড়ে যেতে পারবো, আর না দিনাকে সব সত্যি বলতে পারবো। হ্যালো নাবিলা, আমি যা বলছি তা। কি কে আপনি? এটা তো বিদির নাম্বার না। নাবিলা, আমি আরবি। আরবি? ইহান কোথায়? আর আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু আন্টি আমায়। ভাইয়া আর আমি ইউরোপ। নাবিলা, বিডিতে এসে আমি দিনার কাছে যেতে পারবো না, ভাইয়াকে নিয়ে সমস্যায় আছি। কিন্তু কি হয়েছে? সব পরে বলবো, কিন্তু সেদিন রাতে সব কথা তুমি দিনাকে বলে দাও, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি জানি তুমি বিডিতেই আছো, সো প্লিজ এই হেল্পটা করো। মানে আবির এখন আর ওই পরিস্থিতি নেই যে দিনা আমার কথা শুনবে, আর আজ ওর হলুদ। শাট আপ, না শুনলে থাপড়িয়ে সব বলে চলে আসবে। কিন্তু যদি আমি এখন সব বলে দিই তো জহির ভাববে আমি বিয়ে ভাঙার জন্য এসব করছি, আর সেই দিনের জন্য দিনা তো আমার কোনোভাবেই বিশ্বাস করবে না। ইহানের নামটাও শুনতে রাজি নয়, তো কি করে বলবো? তার উপর আজই হলুদ। প্রায় সন্ধ্যের কাছাকাছি, আর নাবিলা জহিরের বাড়ির উদ্দেশ্য নিয়ে বের হয়। যদিও জহিরের পাশে নাবিলা দিনাকে দেখতে পারবে না। হয়তো ওই বাড়িতে গেলে নাবিলা ঝুড়ি ভর্তি অপমান নিয়ে বের হবে, কিন্তু তাও তাকে যেতেই হবে। অপমানের কথাগুলো ভাবতে ভাবতে নাবিলা তার ড্রাইভারকে জহিরের বাড়ির সামনে তার গাড়ি থামাতে বলে।
আর গাড়ি থেকে নামতেই নাবিলা জহিরকে গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলতে দেখে। সাদা শরীরে হলুদ পাঞ্জাবি, সত্যিই অসাধারণ। কিন্তু অন্য কারো জিনিসে নাবিলা কেন নজর দেবে? তাই সোজা গেট পার করতে যাবে, তখনই জহিরের চোখ পড়ে নাবিলার দিকে। জহির সামনে গিয়ে দাঁড়াতেই নাবিলা থেমে যায়। আজও নাবিলা আধুনিক পোশাকে নয়, বরং খয়েরি রঙের শাড়ি পরেছে। মুগ্ধ হওয়ার ব্যাপার আছে ঠিকই, জহির তাতে মন দিল না। কেন এসেছো? দিনার সাথে ও, তো গিয়েছিলে কেন? আচ্ছা, একটা কথা বলো যে তোমার কোটিপতি বাবা এখন কেমন আছেন, যার টাকার গরমে তোমার পা মাটিতেই পড়তো না? জহিরের কাছ থেকে নিজের মৃত বারবার কথা শুনেই নাবিলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তবে এটা ঠিক, নাবিলার টাকার অহংকার ছিল বেশি। জহির, আমাকে যেতে দাও। নাবিলা জহিরকে অতিক্রম করে ভেতরে ঢুকছে, আর নাবিলা যাওয়ার দিকে জহির অজান্তেই চেয়ে আছে। সত্যি অপরূপ, কিন্তু সময় আর নিয়তি সব পাল্টে দিয়েছে। এ নিয়ে দুবার তার চোখের মেকআপ নষ্ট করেছি। বারবার চোখের মেকআপ করলে তো পুরাই বাজে দেখাবে দিনা। না, আসলে নিজেই নিজেকে জোর করে এ বিয়েতে নামালি। তুমি একটু বাইরে যাও, আমি যাচ্ছি, বাট আর যেন মেকআপ নষ্ট না হয়। জেসি যাওয়ার পরও অনেকেই বারবার আসছিল, যা দিনার মোটেও ভালো লাগেনি। একের পর এক যাচ্ছে, আবার আসছে। স্টেজে গেলেই তো সবই দেখতে পাবে, তাহলে এখন কেন? হঠাৎ কারো দরজা বন্ধ করার শব্দে দিনা পেছন ফিরে আর নাবিলাকে দেখতে পাই। তুমি দরজা খোলো। আমি চলে যাব, বাট কিছু কথা জানিয়ে দিতে চাই। জানি বিশ্বাস করবে না, তাও বলতে এসেছি। প্লিজ আমার কথার মাঝে কথা বলো না। কি জানতে চাও না কি হয়েছিল সেদিন রাতে? নাবিলা আপু, কি চাচ্ছ তুমি? সব সত্য বলতে চাইছি। ও তাই? বলো, কি গল্প বানালে? গল্পই বটে। আমাদের প্ল্যান ছিল তোমার মধ্যে ইহানের জন্য ঘৃণা তৈরি করা, যাতে তোমাকে ওই বাড়ি থেকে বের করে শহরের সব থেকে বড় কলেজে ভর্তি করানো যেতে পারে। হোস্টেলে থেকে নিজের পড়াশোনা চালানো, কারণ বাড়ির কাজের লোকের মতো না থেকে পড়ার পেছনে দৌড়ানো, নিজের অবস্থান বড় করা, যা বাড়ির থেকে সম্ভব নয়। তোমার বড় আম্মু এমনটা হতে দিত না। তুমি তোমার বড় আব্বুর কথা ভেবেই বাড়ি ছাড়তে না। আর আরে বাহ, এত সুন্দর গল্প। দিনা, আমি মিথ্যে বলছি না। ব্যাস নাবিলা আপু, যদি এমনটাই হতো তবে ডাক্তার কেন বলেছিল আমার সাথে? ছি, আমায় নষ্ট করে এখন তুমি তোমার ফ্রেন্ডের নামে ভালো বলছো। আরে আমার সাথে নোংরামে কেন করলে? ডাক্তার মিথ্যে বলেছে। দিনা শোনো, আমি মিথ্যে বলছি না। আমি কেন মিথ্যে বলবো? আর আমি তো শুধু সত্যি কথা বললাম। আর যদি তুমি এই বিয়েটা করো তবে সারা জীবন আফসোস নিয়ে খুবলে মরবে। আসলে তুমি যতই এসব বলো না কেন, আমি বিশ্বাস করব না। আর হ্যাঁ, আমি ভালো করেই জানি তুমি এই বিয়েটা ভাঙতে এসেছো, কারণ তুমি স্যারকে ভালোবাসো। স্যার আমায় সব বলেছে, তাই বলছি চলে যাও। আর হ্যাঁ, আবারও বলছি, ইহান নামক মানুষটাকে আমি ঘৃণা করি। এবার যাও। দিনার কথায় স্পষ্ট ইহানের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই প্রকাশ পাচ্ছে না। আর এদিকে নাবিলাও জহিরের পাশে দিনাকে দেখতে পারবে না বলে জহিরের বাড়ি ত্যাগ করে। নাবিলা গাড়িতে উঠতে যাবে, তখনই আবারও জহিরের সামনে পড়ে। কিন্তু অনুষ্ঠান ছেড়ে জহির গেটের বাইরে কেন? কিছু বলবে? অবশ্যই, অভিনন্দন তোমায়। যদিও তুমি দিনের মনে ইহানের জায়গা করে দিতে পারোনি, এত কিছু বলেও। হ্যাঁ। জহির তার কথা বলে যেতেই নাবিলা পিছন থেকে ডাক দেয়, জহির। প্লিজ বিয়েটা করো না। তোমার কথা মতো নাকি? আমি সত্যি ভালোবাসতাম জহির, শুধু অহংকারটা বেশি ছিল। আমি এই পৃথিবীতে সত্যি পুরো একা হয়ে গেছি। প্লিজ বিয়েটা করো না। তুমি যা বলবি আমি তাই করব। তোমার কথা অনুযায়ী চলবো। প্লিজ জহির, আমায় ফিরিয়ে দিও না। আমি যে পুরো একা হয়ে গেছি। নাবিলা তার কথাগুলো বলতে বলতে মাটিতে বসে গেলেও জহির কোনো রকম কথা না বলেই সেখান থেকে চলে যায়।
অন্যদিকে ইহানের অবস্থায় প্রচুর খারাপ, একেই অসুস্থ, তার উপর আরবির কাছে সবকিছুই যেন এলোমেলো। বারবার বলা সত্ত্বেও আরবি ইহানকে নিয়ে বাড়িতে যাওয়ার প্ল্যান করছে ইহানের বিরুদ্ধেই। পরের দিন, আজ তোদের বিয়ে হয়ে যাবে, আর হয়তো তোকে আমার ভাইয়ের পাশে দেখতে পারবো না। দিনা খেয়ে নে, পরে খাওয়ার সময় পাবি না। আমি যাচ্ছি। জেসি যাওয়ার প্রায় 10 মিনিট পরেই জেসির রুম থেকে চিৎকারের শব্দে দিনা চমকে ওঠে, কারণ দিনার রুমের পাশেই জেসির রুম। দিনা কোনো রকমে উঠেই জেসির রুমে যায় এবং দেখে জেসি তড়িঘড়ি করে নিজের ফোন নিয়ে রুম থেকে বের হচ্ছে, সাথে অনবরত কান্না করছে। কি হচ্ছে? তুমি ঠিক আছো? দিনা সর, আমার বের হতে হবে। দিনার আর কিছু জিজ্ঞাসা করার আগেই জেসি বেরিয়ে পড়ে। নিচে প্রায় আত্মীয় স্বজন জেসির এইভাবে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা পছন্দ করেনি। প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, সন্ধ্যায় বের হয়েছে জেসি, কিন্তু এখনো কেন আসছে না? আর জেসিকে রেখেই ইসলামীভাবে বিয়েটাও শুরু করা যায় না। যতই হোক সে এ বাড়ির বউ। আর জহির কোথায়? আজ এই সাজটা হিয়ানের জন্য হওয়ার কথা ছিল, কিন্তু তা আজ অন্য কারোর জন্য, আর কয়েক ঘন্টা পরেই আমি অন্য কারো। কথাগুলো দিনা আনমনেই ভাবছে। হঠাৎ দিনা, চোখ মুখে চিন্তার দাগ, চোখে স্পষ্ট পানি। স্যার আপনি? আর আপনাকে এমন লাগছে কেন? কাঁদছো? না আসলে আমি আজ কিন্তু সত্য জানিয়ে দিতে চাই। সত্য? হ্যাঁ সত্য, যা আমি লুকিয়ে গেছি। তোমাকে সেই রাতে আমার মা পেয়েছিল। সত্য। তোমার শরীরে মারের দাগ দেখে তোমার হাসপাতালে ভর্তি করি আমরা। হ্যাঁ স্যার, কিন্তু এটা তো আমি জানি, আর এটাও জানি যে ভাইয়ার নোংরা মতে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, যা নষ্ট হয়ে যায়। দিনা, কখনো শুনেছো আজ কেউ ধর্ষিত হলে আজই প্রেগনেন্ট হয়? হয়তো 7-8 বা আরও বেশি সময় লাগে প্রেগনেন্ট কি না তা জানতে। তাহলে তুমি সেই রাতেই কি করে প্রেগনেন্ট হলে? মানে স্যার, আপনিই তো বললেন যে ভাইয়া আমার ঘুমের মেডিসিন দিয়ে আমার সাথে, তবে এখন কেন এসব প্রশ্ন? কারণ তোমায় পাওয়ার লোভ সামলাতে না পেরেই আমি তোমায় মিথ্যে আপনি সব মিথ্যে বলছেন। ভাইয়া আমার সাথে নোংরামো করেছে? হ্যাঁ করেছে, নাহলে আমার শরীরে এমন বিশ্রী দাগগুলো। মেকআপের দাগ দিনা। স্যার, শার্টের কলার ধরে, আপনি তার মানে কাল নাবিলা আপু যা বলেছিল সব সত্যি? আর আমি তাকে ভাইয়া আমার ভালো রাখার জন্য এসব করছিল। ভাইয়া কোথায়? আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি এই বিয়ে করব না, আমি ওই বাড়িতে যাব। ইহান বাড়িতে নেই দিনা, ও হাসপাতালে। কি? আপনি মিথ্যে কথা বলছেন তাই না ভাইয়া? আমি নিয়ে যাচ্ছি, চলো। আরবি আর জেসি হাসপাতালের এক কোণের সিটে বসে আছে। কারো মুখ দিয়েই কোনো কথা বেরোচ্ছিল না, কারণ ইহানের অবস্থা আজ আরো খারাপ। সিট থেকে উঠতে গেলেই আরবির চোখ থেকে অস্পষ্ট দিনার মুখটা ভেসে আসে। দিনা কাঁদতে কাঁদতেই আসছিল। বিয়ের শাড়িটা পরিধানে ছিল দিনার, কোনো গহনাই ছিল না। চোখের সাজ লেপটে যাওয়ার ফলে কালির দাগ বসে গেছে। তুই কেন এসেছিস? আরে বা, তোর পবিত্র হাজবেন্ডও এসেছে। আমার নোংরা ভাইয়ের কাছে আসলি বুঝি? আমি ভাইয়ার কাছে যাব, আমায় যেতে দিন। তাই ভাইয়ার দেখা তুই পাবি না, চলে যা। আরবি ভাইয়া, আমার সাথে এমন করিস না, আমায় যেতে দে। যে দেহে প্রাণ নেই সে দেহ থেকে কি করবি রে দিনা? জেসির কথাই দিনা এক দৃষ্টিতে চেয়েই রইল। তবে কি আর কোনোদিনই তাকে দি বলে ডাকার কেউ থাকবে না? আরবি ভাইয়া, শুধু তোর লাইফটা শাইন করতে চেয়েছিল ভাইয়া, আর কিছুই না। 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, বাঁচার সম্ভাবনা একেবারে কম। কিডনির প্রয়োজন, যা মিলছে না। আর জেসির কথার মানে হলো ভাইয়া নিজে বাঁচার আশা করে না। যে নিজেই বাঁচার আশা করে না তাকে আবার কি করে বাঁচাবো? ভাইয়া ঠিক আছে তো? জেসির কথায় ভয় পেয়েছিস? বল না ভাইয়া। প্রতি 5 ঘন্টা পর পর ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়, আর 5 ঘন্টা পর যখন উঠে তখন তোর কপি করা একটা ফটোই বারবার দেখে। কিন্তু আমি চাই না তুই ভাইয়ার সামনে যাস। যখন ভাইয়া জানবে তুই সব জেনেছিস তখন অস্থির হয়ে যাবে। তুই চলে যা, আর 10-12 মিনিট পর ভাইয়া ঘুম থেকে উঠবে। প্লিজ দিনা, চলে যা। আমি যাব না, আমি ভাইয়ার কাছে যাব। বলেই আরবির পায়ে পড়ে যায় দিনা।
পাগলামো করিস না দিনা। চোখ খুলতেই ইহান প্রথমে কিছু অনুভব না করলেও মিনিট খানেক পর অনুভব করলো কেউ তার বেডের পাশে মাথা রেখে ঝুঁকে ইহানের হাত ধরে আছে। অপর হাতটিতে সেলাইন হয়তো কিছুক্ষণ আগেই খোলা হয়েছে। পাশেই নার্স তার নিজের কাজ করছিল। ইহানের খুব চেনা লাগছিল এই মাথা ঝুঁকে থাকা মেয়েটিকে। খুব একটা সময় লাগেনি ইহানের বুঝতে যে ওই মেয়েটা কে। দিনা, সরি, আসলে আমি অনেকবার বলার সত্ত্বেও উনি যায়নি, কিন্তু আপনার ভাই আর সামিম স্যার বললো যে যাতে কিছু না বলি। ইহানের ছটফটানিতে দিনা উঠে পড়ে। দিনা শুধু ইহানের দিকে চেয়েই রয়েছে, কারণ তার মুখে বলার কোনো ভাষা নেই, শুধু চোখ দিয়ে অঝরে পানি ঝরানো ছাড়া। 10 মিনিট পর, ভাইয়া আমায় ক্ষমা করে দে। তুই ইউরোপে? না, বাংলাদেশে। ইহানের আর বুঝতে বাকি রইল না যে আরবি আর শামীম মিথ্যে বলেই তাকে বাড়িতে এনেছে। অসুস্থ থাকার কারণে কোনো বিমানে উঠেছে তার লক্ষ্য করেনি ইহান। তুই ভালো হয়ে যাবি, দেখিস। জহির কোথায়? কেন? তোদের একসাথে দেখতে ইচ্ছে করছে। আমি যার সাথে থাকার তার সাথেই আছি, আমার বিয়ে হয়নি। মানে? ইহান আর দিনার কথার মাঝেই শামীম উপস্থিত হয়। শামীমের চোখে মুখে হাসির ছাপ। দিনা, চলে এসো, সব ঠিকঠাক আছে। শামীমের মুখে ঠিকঠাক কথা শুনে দিনাও খুশি হয়ে যায়। ভাইয়া, আমি বলছি না তুই ভালো হয়ে যাবি, কালই তোর অপারেশন হবে আর তুই ভালো হয়ে যাবি, অনেক ভালো। আর না বলেই চুপ হয়ে যায় দিনা। ইহানের সন্দেহ হয় কিছু একটা। শামীম কি ঠিক আছে বললো? আর এত রাতে দিনাকে কোথায় নিয়ে যাচ্ছে? দিনা নিজের কোনো ক্ষতি করে দেবে না তো? যেখানে শামীম সহ সবারই মুখে সবসময় চিন্তার চাপ থাকে, সেখানে এত আনন্দময় চেহারা কেন প্রকাশ পেয়েছে শামীমের মুখে? ভিন্ন ধরনের প্রশ্ন ইহানের মাথায় ঘুরপাক খায়। হতেও তো পারে অন্য কিছু, কিন্তু অসুস্থ শরীরে যেন ইহানের মন মানছে না। তার কিছু ভাবার আগেই ইহানের দু চোখ এক হয়ে আসে, কারণ নার্স তাকে ইঞ্জেকশন দিতেই এসেছিল। ইহানের অবস্থা জানতে পেরে বড় আম্মু সহ বড় আব্বু আর অলি এত রাতে হাসপাতালে চলে আসে। তারা ইহানের কাছেই যাচ্ছিল তড়িঘড়ি করে। তবে দিনার চোখের সামনে পড়ে, আর বড় আম্মু সবকিছুর জন্য দিনাকেই দায়ী করে। তুই এখানে কি করিস? একেই তো জেসির শ্বশুরবাড়ির লোকদের মানুষ ছি ছি করছে। তুই আমার ছেলের জীবনটা নষ্ট করেছিস। শামীম, তুমি? ইহানের ট্রিটমেন্ট আমি করছি আঙ্কেল। বাবা ইহান? আঙ্কেল, ইহানের কাছে যেতে পারেন, তবে একজন। আর এখন ইহানকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 5 ঘন্টা পর উঠবে। আমার ইহানকে শুধু এক নজর দেখব, আর তুই এক্ষুনি চলে যা। ইহানের ধারের কাছেও যেন তোকে না দেখি। বলেই চলে যায় বড় আম্মু আর অলি। শামীম বাবা, আমি দিনার সাথে একটু একা। হ্যাঁ আঙ্কেল, বাট একটু তাড়াতাড়ি। মারে, তুই সব সত্যি জেনে গেছিস। আমায় আরবি সব বলেছে, কিন্তু অনেক দেরি করে ফেলেছি। সেদিন রান্নাঘরে তোকে আমি সব সত্যি বলতে চেয়েছি, কিন্তু তোর জেদের কাছে আমি হার মেনেছি। যদিও আমি সব সত্যি জেসির হলুদের দিনই জেনেছি। সব আমার জন্য হয়েছে, তাই না বড় আপু? নিজেকে কেন দায়ী করিস? হয়তো কিছুটা তুই দায়ী, সবটা নয়। ইহানের অসুস্থতার জন্য তুই দায়ী এমন নয়, কিন্তু ইহানকে না বোঝার জন্য তুই দায়ী। যেদিন তোর বাবা আমায় তোর দায়িত্ব দিয়ে পৃথিবী ছেড়েছে, সেদিন থেকে তোকে নিজের সম্পদ ভেবেছি। তোর কান্নায় ইহান তোকে সারা বাড়ি কোলে নিয়ে হাঁটতো, অনেক আগলে রাখতো তোকে। সেই ছোট থেকে ইহান তোর হয়ে প্রতিবাদ করত, সেটাকে আমি এমনি টান ভাবতাম, কিন্তু এখন শুধু টান না, অন্য কিছু। রাত 3:45। নিস্তব্ধ রাস্তা শুধু রোমান্টিক অনুভব নয়, স্মৃতি আর নিষ্ঠুর মানুষদেরও মনে করিয়ে দেয়। জহির সত্যিই জানে না আজ কেনই বা দিনাকে সব সত্যি বলে দিল। দিনাকে পাওয়ার আশা নিয়েই তো এত মাস ধরে মিথ্যে বুঝিয়েছিল দিনাকে। তাহলে কেন সব সত্যি বলে দিল দিনাকে ইহানের কাছে রেখে গেল জহির? নাবিলার পরিবর্তন কি তবে সব গ্রাস করেছে জহিরকে? আচ্ছা, যদি নাবিলা আগের মতোই থাকতো
তাহলে কি জহির আজ নিজেই দিনাকে ছেড়ে দিত? এত কিছু কখনোই হতো না যদি আজ মিতি বেঁচে থাকতো। না, না তো দিনা নামের কেউ আসতো, আর না তো নাবিলা নামের কেউ। নাবিলার চোখে পানি হয়তো অতটাও সস্তা নয়, আর তাই জহির বিয়ে ভেঙেছে, এটাই সত্য। মিথার পরে নাবিলাই জহিরের জন্য বেস্ট ছিল। বিলাসিতা আর অহংকার আর রাগের জন্যই নাবিলা কুয়াশায় ঢাকা পড়ে গিয়েছিল। আর এই সময়ের মধ্যেই দিনা নামের কেউ জহিরের জীবনে আসে, শুধুমাত্র কিছু সাধারণ গুণ নিয়ে। দিনার জন্য সবটাই ছিল ভালো লাগা আর মায়া। ভালোবাসা হলে দিনাকে কখনোই জহির ইহানের কাছে দিয়ে আসতে পারত না। অন্যদিকে সারা রাত জেগে অতীত নিয়ে ভাবার পর কিছুক্ষণ আগে নাবিলার চোখ লেগে আসে। তবে কারো ফোনে আবারও ঘুম ভেঙে যায়। ফোনটা নাবিলার উকিলের ছিল। নাবিলা ভালোই জানে আজ সন্ধ্যায় উকিলের কাছে যাওয়ার কথা ছিল জমি নিয়ে কথা বলতে, কিন্তু যাওয়া হয়নি। আর এজন্যই মূলত উকিলের ফোন। কিন্তু এ কেমন উকিল, রাত 3টায় ফোন দেয়? নাবিলা ঘড়ির দিকে তাকাতেই দেখে 3:55 বাজে। বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। কিন্তু এবার ঘুম আসছে না। মা, বাবা, ভাই আর বোনকে হারিয়ে একাকিত্বে হাঁটতে হচ্ছে নাবিলাকে। কারো হাত ধরার আশায় আসলেও সে হাত ধরা হয়নি, আর কখনো হবেও না, কারণ সে আজ অন্য কারোর হয়ে গেছে, অর্থাৎ দিনার। কথাগুলো ভাবতে ভাবতেই মিথ্যা হাসি দেয় নাবিলা। সেদিনও টাকা ছিল, আর আজও টাকা আছে, তবে সেদিন ছিল, আজ আর সে নাই। ভাইয়া, তুই বাড়িতে যা, আর ফ্রেশ হয়ে সকালে চলে আসিস। 4:15 বাজে এখন, একটু ঘুমিয়ে নিস, আমরা তো আছি। জেসি, তুই চলে যা, আমি যাব না। আর তোর হাজব্যান্ডকে বলেছিস এখানে আসলি যে? হ্যাঁ, দিনা চলে আসায় বাড়ির মানুষের বিভিন্ন কথায় জোহানের মা অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে সামলাতেই আর কি। বুঝেছি, কিন্তু আমি বলছি যে তুই ওয়েট। দিনা কোথায়? আমি ভাইয়ার কাছে মাঝখানে একবার গিয়েছি, শুধু মম, ড্যাড আর অলিকে দেখতে পেলাম, দিনা তো ছিল না। আছে হয়তো কোথাও, তবে বেশিরভাগই লক্ষ্য করলাম দিনা শামীম ভাইয়ের সাথে কিছু একটা নিয়ে কথা বলতে, হয়তো যাতে ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয় এজন্যই। হতেও পারে। আর শোন, কিডনির ব্যবস্থা হয়ে গিয়েছে। কি ভাই, সত্যি? এতক্ষণ বলিসনি কেন? তোকে বলতে এসেছি, আর সবাইকে বলা হয়ে গিয়েছে, শুধু দিনা বাদে। সকাল 6টায় অপারেশন স্টার্ট হবে। আর শামীম ভাইয়া বলেছে অপারেশন হলেই ভাইয়া আগের থেকে অনেক সুন্দর হয়ে যাবে, তবে রেস্টে থাকতে হবে। অফিসের কাজের জন্য ইশারা তার গন্তব্যের দিকে এগিয়ে যায়। দিশা থাকলেও পুরো কাজটা ইশারাই করে। ইশারা নিজেকে মানিয়ে নিয়েছে যে আরবি তাকে এড়িয়ে চলছে, ভালোবাসে ছিল না, পুরোটাই মিথ্যে ছিল। আর এড়িয়ে যাওয়ার জন্যই অফিসে আসা বন্ধ করে দেয়। তাতে কি এত বছর কি ইশারা একা থাকেনি? প্রয়োজন নেই আরবিকে। এখনও ঠিক করে 6টাই বাজল না, আর ইশারা 5:45-এ অফিসের জন্য রওনা হয়, যেখানে অফিস টাইম 9টায়। কিছু কাজ বাড়তি করতেই ইশারা আগে চলে যায়। আরবি, তুই চিন্তা করিস না, আর সবাইকে সামলা। একটু পরে অপারেশন হবে, আর কিডনি পুরো ইয়ানের সাথে মিলিয়ে গিয়েছে। অপারেশন হয়ে গেলেই ভাইয়া। শামীম সহ আরও কয়েকজন ডাক্তার অপারেশন রুমে প্রবেশ করে। এদিকে কাল রাতে যে দিনা ইহানের পাশেই মাথা গুজে বসেছিল, তখনই শুধু আরবি দিনার দেখা পায়। এরপর আর কোনো দেখা মেলে না দিনার। সকালেও কোনো দেখা পাওয়া যায়নি। দিনাকে কোথাও দেখছি না। দেখ না কোথায় আছে। আপদ কথাকার। আমি বলি কি, তুমি বাড়ি যাও অলিকে নিয়ে, কারণ হাসপাতালে একজন রোগীর এত অভিভাবক থাকে না। দিহানকে আপদ বললাম তাই এই কথা বললেন, তাই তো? মম, কি করছো? এটা হাসপাতাল, তোমার বাড়ি নয় যে তুমি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবে। ডাক্তাররা যখন অপারেশনে ঢুকেছে, তাহলে প্লিজ আল্লাহকে ডাকো মম। সকাল 9টা। ইহানের অপারেশন সাকসেসফুল, তবে রেস্টে থাকার কথা বলা হয়েছে। 6 ঘন্টা ইহানের কাছে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরবি যেন নিজের দেহে প্রাণ ফিরে পেয়েছে। সুস্থতার কথা শুনে জেসি শ্বশুরবাড়ির দিকে রওনা হয়, কারণ যেহেতু 6 ঘন্টা পর ইহানের কাছে যাওয়া যাবে, সেহেতু মাঝখানের সময়টা বিশ্রামের প্রয়োজন। এদিকে বড় আম্মু সহ অলিও বাড়ি ফিরে যায়। ইহানের কাছে মূলত আরবি আর বড় আব্বুই আছে। জেসি আসার পর আরবি আর বড় আব্বু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসবে। দুপুর 2:30।
বাড়ির সবাই আজ অনেক খুশি, নিজেদের কাছের মানুষের একটা প্রাণ বেঁচে গেল। ইহান কিছুটা হালকাভাবে নিচ্ছে নিজেকে। কিছুক্ষণ থাকার পর সবাই বেরিয়ে যায়, শুধু আরবি বাদে। আরবি, অনেক দায়িত্ব নিতে শিখেছিস। ভাইয়া জানি না কতটুকু দায়িত্ব নিতে পেরেছে, তবে আমার উদ্দেশ্য একটাই ছিল, আর তা হলো তোকে বাঁচানো। আরবি, সবাইকে দেখতে পেলাম, কিন্তু দিনা কাল রাতে একবার দেখেছিলাম, চোখে পানি ছিল। সব বলে দিয়েছিস? নাবিলাকে বলতে বলেছিলাম, হয়তো বলেছে, বাট আসার সময় শুধু জাহিরকে দেখলাম। দিনা কোথায়? ইহানের দিনার খোঁজ নেওয়ার কথাই আরবির দিনার কথা মনে পড়ে যায়। সত্যিই তো, দিনার দেখা তো এখনো মেলেনি। ভাইয়া কাল রাতে দিনা শামীমের সাথে বের হয়েছিল, তুই একটু। হ্যাঁ, আমি শামীম ভাইয়ার কাছে যাচ্ছি। আর যে কিডনি দিয়েছে তার ফ্যামিলিকে তো টাকাটাও বুঝিয়ে দিতে হবে। জানি না কোথা থেকে কিডনির ব্যবস্থা হলো, কেউ স্বেচ্ছায় কিডনি নিশ্চয়ই দেবে না, হতে পারে কারো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো পদ্ধতিতে ব্যবস্থা করেছে। আচ্ছা, আমি শামীম ভাইয়ার কাছে যাচ্ছি। যদি হাসপাতাল থেকে কিডনির ব্যবস্থা হয়ে থাকে তাও তো টাকা পরিশোধ করতে হবে। আরবি, শামীম ভাইয়া, কাল রাতে নাকি দিনা তোমার সাথেই ছিল? হ্যাঁ আরবি। ও কোথায়? ভাইয়া দেখতে চাইছে। আরবি, আমি জানি না যে আমি তোমায় এখন যা বলবো তা তুমি কিভাবে নিবে, তবে হ্যাঁ, সত্যটা কখনোই মিথ্যা হবে না। দিনাই ইয়ানের জন্য কিডনি দিয়েছে, আর দিনার সাথে। শামীম তার কথাগুলো বলার আগেই আরবি নিচে বসে যায় আর কাঁদতে থাকে। আরবি কোনো কথাই বলতে পারছে না, কোনো কথাই যেন বের হচ্ছে না তার মুখ দিয়ে। আরবি, আমি বলেছিলাম সবাইকে জানানোর জন্য, কিন্তু দিনা এতটাই উন্মাদ হয়ে পড়েছিল যে ও বলেছিল সুস্থ অবস্থায় যদি ওর কিডনি না নেওয়া হয় তবে ও সুইসাইড করবে। আর আমি ভেবেছিলাম অন্যদের মতো দিনারও কিডনি মিলবে না, জানি না কি করে মিলে গেল। আর দিনাও দিন ইচ্ছায় কিডনি দিয়েছে। এটা তুমি কি করলে শামীম ভাইয়া? ভাইয়ার বেঁচে থাকার কারণটাই যে তুমি নিয়ে নিলে, তাহলে ভাইয়া কার জন্য বাঁচবে? এই কথা শোনার পর ভাইয়া সুস্থ হতে পারবে না। 2 সপ্তাহ পর। আরবি, 2 সপ্তাহ আমি দিনাকে দেখিনি। যখন ওসব জানতে পেরেছে তাহলে আমার কাছে আসছে না কেন? ভাইয়া, আজ বাড়িতে যাবি তুই, বাড়িতে গিয়ে না হয় সব কথা শাট আপ। ভাইয়া, এই সময় প্লিজ রেগে কথা বলিস না, তুই পুরো সুস্থ নয়। আবির বাড়ি গেলেও ইহান সত্যি জানবে, আর এখানে থাকলেও জানবে, সত্যিটা বলে দেবে। কি সত্যি? এটাই যে তোকে কিডনি দিনা দিয়েছে আর দিনা নেই। অলির কথাটা খুব সহজ ছিল, কিন্তু জটিলতা তো সেখানেই যেখানে বলা হয়েছে দিনা আর নেই। অলির কথাই সবাই করুণার চোখে ইহানের দিকে তাকিয়ে আছে, শুধু পাশে বসে থাকা আরবি আর পাশে দাঁড়িয়ে থাকা শামীম ছাড়া। মাথা নিচু করে থাকা ছাড়া সত্যিই ওর কিচ্ছু করার নেই। আরবি, তুই? ভাইয়া, আমি জানতাম না। আপনারা প্লিজ বাইরে যান, কিছু কথা আছে আমার। আগে তুই এটা বল যে দিনার বডি কোথায়? আর আর তুই আজ আমায় মেরে ফেল, আমার বডিটা দিনার বডির সাথে রাখার জন্য। ইয়ান, তুই? শাট আপ শামীম, তুই আমার বেঁচে থাকার জন্য সব সুখ কেড়ে নিলি। উত্তেজিত হচ্ছিস কেন? একটু শান্ত প্লিজ। আমি জানি তুই অসুস্থ, তাও বলছি দিনার কিছু কথা তোকে জানিয়ে দিতে চাই। আজ রাত 9টায় দেখা করবি। ইহান শামীমের কথাগুলো সত্যিই নিতে পারছে না, বেঁচে থাকার কোনো কারণই নেই। ক্ষণিকের মধ্যে ইহান সিদ্ধান্ত নেয় বিডির মাটির প্রতিটা সেকেন্ডে ইহানকে দায়ী করবে দিনার জন্য। দিনার স্মৃতি বুকে নিয়ে আজীবন থেকে যাবে, আর বিডি ছেড়ে চলে যাবে ইহান। তবে আজ এখান থেকে যাওয়ার পর রাতে ইহান অবশ্যই শামীমের সাথে দেখা করবে। দিনার বল, কি এমন কথা যা শামীমকেই বলল? অবহেলার জন্য এত বড় শাস্তি? এখন রাত 9টা বাজে ঠিকই, কিন্তু দেখে মনে হচ্ছে রাত 1টা কি 2টো। এত নিস্তব্ধ, আর চারপাশে আলোয় ভর্তি। লাভ টেবিলটা চোখে পড়তেই ইহানের মনে হচ্ছে ইহান ভুল জায়গায় এসেছে, কিন্তু শামীমের দেওয়া ঠিকানা তো ঠিকই আছে। ভালো লাগা কাজ করলেও ইহানের কোনো ভালো লাগা কাজ করছে না। শীতকালের এই দিনটাই রোম্যান্স কর, তবে এখানে ইহানের রোম্যান্স অনুভব হচ্ছে না, আর হবেও না। ভালো লাগার মানুষটাই যে আজ অবহেলা করে চলে গিয়েছে। অবহেলার শেষ পর্যায়ে নিয়ে এসেছে দিনা ইহানকে। দিনা এটা বুঝলো না যে ইহান দিনাবিহীন হয়ে যাবে। লাভ টেবিলে কিছু সংখ্যক মোমবাতি ছিল, পাশে একটা কাগজ, তাতে স্পষ্ট লেখা ছিল ভাইয়া।
আগ্রহ যেন বেড়ে যায় ইহানের। কাগজটা খোলার সাথে সাথে ইহান ভিতরে একটা বিশ্রীভাবে আঁকা মানুষ দেখে। এত বড় চোখ আর দাঁত বের করা, এটাকে কার্টুনও বলা যাবে না, আর কারো ফটোও বলা যাবে না। অদ্ভুত ব্যাপার। পিছন থেকে কেউ একজন বলে উঠল, কেমন হয়েছে? চেনা কণ্ঠে তড়িঘড়ি করে পিছনে তাকাতেই চেনা মুখ ভেসে আসে। মুখের মধ্যে অন্যরকম ভাব, আর ভুরু কুচকে আছে দিনা। দিনা, ভাইয়া তুই এটা বলিস না, তোর যে আর্টটা কেমন হলো? দিনার কথায় ইহানের কোনো হুঁশ নেই। দিনা, তুই জানিস আমার সব দিক কত অন্ধকার হয়ে গেছিল। শামীম আর আরবি আর বাড়ির সবাই বলছিল তুই নেই। দিনা, মরেই তো গিয়েছিলাম তাই না? এখন ভূত হয়ে ফিরে এসেছি। ইহান ফোনটা বের করে শামীমের কাছে ফোন দিতেই আশেপাশে কারো ফোনের শব্দ শোনা যায়। অর্থাৎ পাশ ফিরতেই ইহান শামীম আর আরবি সহ জহির নাবিলাকেও দেখে। শামীম তো তোর অপারেশনের জন্য দিনার কিডনি নিতাম, কিন্তু দিনার অপারেশন করার প্রায় 30 মিনিট আগে আমাদের কাছে একটা লাশ আসে। অর্থাৎ সুইসাইড করেছিল ছেলেটি, আর পুলিশ লাশটা আমাদের হাসপাতালে আনে। ওর কিডনি তোর সাথে মিলে যায়, আর বুঝতেই তো পারছিস। হ্যাঁ, হতে পারে আমি প্রেম করি না, বাট আচ্ছা তোরা হেভি মোমেন্টে থাক। নাবিলা, তোকে একদিন বলেছিলাম না বিডিতে আমার হারানো অতীত আছে, এই হচ্ছে সেই অতীত। ছড়িয়ে হান দিনাকে এতদিন ভুল বোঝানোর জন্য। কিছু মান অভিমান নিয়ে জহির আর নাবিলা, তাদের জন্য আজ সব পূর্ণ। কিছুটা দেরি, কিন্তু ভালোবাসায় পূর্ণতা তো পেয়েছে। শীতের কুয়াশায় এবার একজন নয়, হয়তো দুজন একই সাথে, নয়তো দুজন একই পথে বিলীন হয়ে যাবে। শব্দ হলো আরবি আর ইশারা যে এখনো অন্য কোথাও হারিয়ে যাচ্ছে। ইহানার দিনার জন্য আরবি আবার ইশারাকে হারিয়ে ফেলবে না তো? এক ঝুড়ি অভিমান নিয়ে হয়তো অপেক্ষার অবনতি হয়েছে ইশারা। মাত্র রাত 9:30। এই সময় অফিস খোলাই থাকে। ইশারার খোঁজে পা বাড়াই আরবি অফিসের দিকে, কিন্তু আজ ইশারা অফিস থেকে তাড়াতাড়ি বের হয়েছে। খোঁজ নিয়ে ইশারার বাড়ির দিকে রওনা দেয় আরবি। মাত্র 16 থেকে 17 মিনিটের পথ। পৌঁছে যায় ইশারার বাড়ির সামনে। পুরনো একটা বাড়ি, অনেক ছোট। ফোন দিতেই ইশারা রিসিভ করে নেয়। বারান্দার সামনে আসতে বলাই ইশারা চাদর জড়িয়ে বারান্দার সামনে এসে দাঁড়ায়। সত্যিই কি তবে অপেক্ষা শেষ হলো? শীতের রাতে ভালো লাগা, ভালোবাসা কাজ করছে। সব অভিমান শেষ। কেউ বারান্দায় দাঁড়িয়ে ভালোবাসার মানুষকে দেখছে ভালোবাসার চোখে, আর কেউ অনুভব করছে। সবার তো কিছু না কিছু ব্যবস্থা হলো। এই শামীম এমন কেন? এত হাসি খুশি কি সত্য, নাকি লুকিয়ে রাখা অতীত আছে? কাউকে বিয়ের আসর থেকে রেখে চলে আসাটা সত্যিই অনেক অপমানজনক বটে। 6 বছর আগে চেনার রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে শামীম। অভিশপ্ত এই 4 রাস্তার মোড়ে হাজারো স্মৃতি আর অভিমান আছে। হয়তো সে আজও অন্য কারো, তাও খুব যেতে ইচ্ছে করছিল শামীমের। 10 মিনিট পর বাড়িটা ঠিক আগের মতোই আছে, কিন্তু এত রাতে গাছে পানি দিচ্ছে কে? চশমাটা খুলতেই ভালোবাসার মুখটি ভেসে ওঠে। ওপাশ থেকে শীতের রাতে চাদর পরে থাকা মেয়েটির হাত থেকে পানি সেই পাত্রটি পড়ে যায়। খুব করে যেতে ইচ্ছে করছে এই লোকটির কাছে। শামীম এগিয়ে যায় দিশার কাছে, কিন্তু দিশার মুখে একচাপা ঘৃণা। তুমি বিয়ে করেনি আর? চলে যাও। দিশার ঘৃণার কারণটা বাস্তব। শামীম বুঝতে পেরেছে দিশা এখনো বিয়ে করেনি। 6 বছর আগে বিয়ে করবে বলে কাজী অফিসের সামনে দিশা অপেক্ষা করে, কিন্তু শামীম আসে না। কারণ ছিল খুবই ছোট্ট, আবার অনেক বড়। দিশা গরিব, আর শামীমের বাবা মায়ের বিলাসিতা করা একজন ছেলে। সমস্যা ছিল শামীমের মায়ের। এত বছরেও ছেলেকে বিয়ে দিতে পারেনি তিনি। বাধ্য আর ছেলের কষ্ট বলেছিলেন দিশার কাছে আসতে, কিন্তু শামীম ধরে নিয়েছে দিশার হয়তো ততদিনে বিয়ে হয়ে গেছে। বিয়ে করবে না, আম্মু আর ছোট ভাই আসছে। সেদিন বাড়িতে চিঠি দিয়েছিলাম যে আমি পালিয়ে যাচ্ছি। আব্বু স্ট্রোক করেছিল, তোমার এই পাওয়ার আশায় আব্বুকে হারালাম। কখনো ভাবিনি এমন হবে। অনেক কষ্টে চাকরি পেয়েছি। জানো, আমি সব সময় সবার কাছে বকা খাই,
আম্মু সহ ছোট ভাই। আর অফিসে ইহান স্যার, মানুষটা ভালো কিন্তু বকাবকি বেশি করে। ইয়ান, তুমি ওখানে জব পেয়েছ? তুমি আর তোমার পরিবারের দায়িত্ব আমার। শীতও পড়েছে, ভালোবাসাও বাড়ছে, আজ শামীম ও দিশাও পরিপূর্ণ। নাবিলা, কেন এত কষ্ট দিলি? আমি এর চেয়েও বেশি কষ্ট পেয়েছি। তাই? হ্যাঁ, জানি না কেন ভাগ্যের জোরে পেয়েছি তোকে ভাইয়া। তবে এটা জানি আমার প্রতি অবহেলার চেয়ে ভালোবাসাটা বেশি ছিল তোর। এই শীতের রাতটা সত্যি অনেক অদ্ভুত ছিল। সবাই তার প্রিয় মানুষকে আজ তার নিজের কাছে পেয়েছে। পরিপূর্ণ হয়েছে সেই পুরনো 4টে জুটি। তো বন্ধুরা, আমাদের গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে এবং কমেন্ট করবে। তো চলো ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও পরের গল্পে তোমাদের সাথে কথা হবে। তো চলো আজকের মতো বাই, গুড নাইট।